আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমাকে একটু বলেন তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা? ওকে? ১ সেকেন্ড। ঠিক আছে। দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা সব? ওকে? ওকে? আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের অর্ধেক শেষ। অর্ধেক শেষ মানে কি বলেন তো? আমাদের রাসায়নিক গতিবিদ্যা যেটা আমাদের শর্ট সিলেবাসে নাই, ওই পার্টটা শেষ। আর হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে যেই পার্টটা আছে ১ সেকেন্ড। ওকে? আমাদের যেই পার্টটা কেপিকেসির পার্ট, কেপিকেসির পার্ট শেষ। এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট যেটা এইখান থেকে প্রত্যেক বছর মেডিকেলে প্রশ্ন আসে, প্রত্যেক বছর ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসে। আর প্রশ্নগুলা কি আসে? একদম মুখের প্রশ্ন। পিএইচ কত? কোনটা কোন বাফার? এই ধরনের প্রশ্ন আসে। মানে এই পোরশন থেকে প্রশ্ন আসবেই। এটা আপনি সিওর থাকেন। এই পোরশন থেকে প্রশ্ন আসবেই। সো এইখানে আসলে পড়াশোনার ব্যাপার-স্যাপার আছে। ওকে? আর ভালো পড়াশোনাই আছে। আমরা কি ডিটেইলস এ পড়বো। ডিটেইলস এ পড়লে কি হবে? মানে কোন কিছুতে আটকাবো না। ঠিক আছে? আমাকে একটু বলেন যে আমি স্টার্ট করব কিনা? আমি স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে? ওকে? তাড়াতাড়ি। মেডিকেলের প্রশ্ন বেশি আসতে হবে তো নাকি? বেশি না আসলে দেখাবো কই থেকে? হেই! মেডিকেলের প্রশ্ন বেশি না আসলে দেখাবো কই থেকে? নাফিস, পড়ালেখা করো, ক্লাস করো। ক্লাস করলে এত গ্যাঞ্জাম থাকবে না। ওকে? আচ্ছা আসো। 3 আচ্ছা দেখো, সবার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? সবল তড়িৎ বিশ্লেষ্য মানে স্ট্রং ইলেক্ট্রোলাইট। হ্যাঁ? তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে ইলেক্ট্রোলাইট। হ্যাঁ? ইলেক্ট্রোলাইট। ইলেক্ট্রোলাইট। ওকে? তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? এসিড সবল তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে, বেস সবল তড়িৎ বিশ্লেষ্য হইতে পারে, সল্টও সবল তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। এখন সল্ট গুলো আমরা পড়ে ফেলছি, গুণগত রসায়নেই আমরা পড়ে ফেলছি, যারা ইলেকট্রন পরিবহন করতে পারে। আচ্ছা, তাহলে এসিডদের মধ্যে কারা সবল তড়িৎ আমি কিন্তু পড়ালেখা স্টার্ট করে দিছি। ওকে? আস্তে, আস্তে সামনের দিকে আগাবো। খেয়াল করেন। তাহলে এসিড গুলোর মধ্যে স্ট্রং কারা? এসিড গুলোর ভিতরে স্ট্রং কারা? এসিড গুলোর ভিতরে স্ট্রং হচ্ছে HCl, HBr, HI। খেয়াল করেন HF নাই কিন্তু এখানে। খেয়াল করছেন? HF নাই। HF কিন্তু উইক। HF কিন্তু উইক। এই যে দেখেন পরের পেজে আছে। HF কিন্তু উইক। তাহলে HCl, HBr, HI আপনারা জানেন সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড এগুলো আমরা অলরেডি পড়ছি। দেখেন আমরা ৪ টা পড়ছিলাম। মনে আছে? পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। কই, কই এখানে এই যে দেখেন হাইপোক্লোরাস অ্যাসিড দেখছেন? তার মানে কি এইগুলা হাইপোক্লোরাস কিন্তু দুর্বল। হাইপোক্লোরাস দুর্বল। বাট এই যে ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড এগুলো কি সবল অ্যাসিড। ওকে? আমরা এগুলো পড়ছি হালকা পাতলা আবার একটু রিভিউ করতেছি। তার মানে HCl, HBr, HI ওরা কিন্তু স্ট্রং। সালফিউরিক, নাইট্রিক ওরা স্ট্রং। তারপর পারক্লোরিক, তারপরে ক্লোরিক এগুলো কি স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেক্ট্রোলাইট। ওকে ফাইন। তারপর আমরা জানি এই যে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো কি স্ট্রং মানে যেগুলো পিওর ক্ষার, ক্ষার থেকে আসছে, পিওর ক্ষার ধাতু থেকে আসছে, এগুলা কিন্তু হচ্ছে আমার স্ট্রং বেস। ওকে স্ট্রং বেস। আচ্ছা। তারপরে এই যে NaCl, KCl, সোডিয়াম আমরা পড়ছিলাম মনে আছে? আপনার সব নাইট্রেটরাই কি সলিউবল, সব নাইট্রেট সলিউবল, লেড নাইট্রেট বাদে সব নাইট্রেটই কি সলিউবল সল্ট, হাইলি সলিউবল, রাইট? এই যে হাইলি সলিউবল যারা তারাই কিন্তু স্ট্রং ইলেক্ট্রোলাইট। হাইলি সলিউবল যারা আমাদের কিন্তু বাফার পড়তে হবে। এই চ্যাপ্টারে বাফার পড়তে হবে। তার মানে বাফারের জন্য কনসেপ্ট গুলো এখন থেকে ক্লিয়ার রাখেন। তার মানে যেগুলো হাইলি সলিউবল সল্ট গুণগত রসায়নে পড়াইছি, রাইট? হাইলি সলিউবল সল্টরা কি বলেন তো?
আমার স্ট্রং ইলেকট্রোলাইট, হাইলি সলিউবল সল্ট না, স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে, হাইলি সলিউবল, এটা কি হাইলি সলিউবল সল্ট। ওকে, হাইলি সলিউবল সল্ট। আচ্ছা, আমরা জানি কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটদের ক্ষেত্রে আমরা কি করি বলেন তো? আমরা ডিরেক্ট একমুখী চিহ্ন ইউজ করি। যদি মনে করেন একটা জিনিস উইক হইতো, তখন আমরা কি করতাম? তখন আমরা এই যে এরকম চিহ্ন ইউজ করতাম, উভমুখী চিহ্ন ইউজ করতাম, তাই না? বাট এখন কি আমরা উভমুখী চিহ্ন ইউজ করবো নাকি একমুখী? একমুখী চিহ্ন ইউজ করবো। কেন? কারণ ওরা ডিরেক্টলি আয়নিত হয়ে যাবে। খেয়াল করেন। স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি? আয়নিত হয়ে যাচ্ছে। ডিরেক্ট আয়নিত। হ্যাঁ, ডিরেক্ট আয়নিত হয়ে যাচ্ছে। ওরা বিয়োজিত হয় না, ওরা ডিরেক্ট আয়নিত হয়ে যায়। মানে ১০০ টা সোডিয়াম হাইড্রোক্সাইড রাখছি, দেখবেন ৯৯ টাই আয়নিত হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এরা কি? এরা হচ্ছে আয়নিত হয়ে যায়। এরা আয়নিত হয়ে যায়। ওকে? মানে প্রায় 100% ই প্রায় 100% আয়নিত হয়। এজন্যই এদেরকে আমরা কি বলি? স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে? আমাকে একটু বলেন, এক ডান ফার্স্ট তাড়াতাড়ি। ওকে? ফার্স্ট। আচ্ছা, আর আমরা কিন্তু জানি যে লবণরা কি করে বলেন তো? এই যে জলীয় ও গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। মানে জলীয় হইতে হয় আর গলিত অবস্থায় হইতে হয়। এটা আমরা তড়িৎ রসায়নে পড়বো। এটা আমরা ডিটেইলস এ পড়বো তড়িৎ রসায়নে। আমাদের এই চ্যাপ্টারের জন্য যে ওভারভিউটা লাগবে ওই ওভারভিউটা দিয়ে স্টার্ট করতেছি। ওকে? আচ্ছা, ফাইন। তারপর উইক ইলেকট্রোলাইট কারা? দেখেন এই যে আমরা এগুলা কিন্তু হচ্ছে আমরা ইয়াতেই পড়ছি, গুণগত রসায়নে পড়ছি। দেখেন স্প্যারিংলি সলিউবল যারা, স্প্যারিংলি সলিউবল যেমন মার্কারির ক্লোরাইড Hg2Cl2, হ্যাঁ? মার্কারির ক্লোরাইড, হ্যাঁ? মার্কারির ক্লোরাইড Hg2Cl2, তারপরে এই যে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা, অ্যামোনিয়াম কার্বনেটটা দিয়েন না। অ্যামোনিয়াম কার্বনেটটা সলিউবল, বুঝছেন? অ্যামোনিয়াম কার্বনেটটা একটু ঠিক করে নেন। অ্যামোনিয়াম কার্বনেটটা ঠিক করে নেন। অ্যামোনিয়াম কার্বনেট দেওয়ার দরকার নেই। ওকে? আচ্ছা। তাহলে এই যে দেখেন, lead ক্লোরাইড, তারপরে হচ্ছে গিয়ে মার্কারি ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট, lead ক্রোমেট, তারপরে কি ক্যালসিয়াম ফ্লোরাইড। এগুলো কি? এগুলো হচ্ছে আমার উইকলি মানে স্প্যারিংলি সলিউবল সল্ট। মনে আছে? যারা পানিতে আয়নিত হইতো না, যারা পানিতে বিয়োজিত হইতো, যাদের জন্য আমরা কেএসপি, কেআইপি বের করতাম, তাই না? তার মানে এরা কি? এরা হচ্ছে আমার স্প্যারিংলি সলিউবল। এরা কি আমার স্প্যারিংলি সলিউবল, স্প্যারিংলি সলিউবল। মানে লেস সলিউবল আর কি, এভাবে লিখতে পারেন। এরা কি আমার লেস সলিউবল, লেস সলিউবল। তারপরে দেখেন, এখন চিন্তা করেন, আপনার সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা ক্ষার ধাতুর হাইড্রোক্সাইড, ও বেশি শক্তিশালী নাকি একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেশি শক্তিশালী? অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি শক্তিশালী। তার মানে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম হচ্ছে উপধাতুদের গ্রুপের ভিতরে পড়ছে, 13 নম্বর গ্রুপে। তার মানে অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড কি হবে? দুর্বল হবে। কপারের হাইড্রোক্সাইড, আয়রনের হাইড্রোক্সাইড, তারপরে এই যে দেখেন অ্যামিন। অ্যামিন মানে কি? ক্ষার, আমরা অর্গানিকে পড়বো অ্যামিন। অ্যামোনিয়া থেকে আসে অ্যামিন। তো এই অ্যামিনটাও কি হবে? অ্যামিনটাও হবে আমার বেস। তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, দেখেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু স্ট্রং এর আন্ডারে পড়ে। বাট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি আমার দুর্বলের আন্ডারে পড়বে। ওকে? তারপরে দেখেন এই যে এইচএফ, আমরা আমরা জানি যে হচ্ছে অর্গানিক এসিডরা সি ডাবল এইচ, হ্যাঁ? এই অর্গানিক এসিডরা কি বলতো? অর্গানিক এসিডরা হচ্ছে আমার উইক। অর্গানিক এসিডরা কি আমার উইক। তারপরে এই যে কার্বনিক এসিড আমরা খাই, আমরা যেমন ওই যে আপনার 7 আপ, কোকা কোলা, এগুলা যে আমরা সফট ড্রিঙ্কস গুলা খাই, সফট ড্রিঙ্কস গুলোর ভিতরে কি থাকে? সোডিয়াম কার্বনেট মানে কার্বনিক অ্যাসিড। এখন ও যদি স্ট্রং অ্যাসিড হইতো, আপনি কি খাইতেন? না, আপনি খাইলে চিত হয়ে পড়ে থাকতেন। তাই না? তাহলে সোডিয়াম কার্বনেট যেহেতু আপনি খাচ্ছেন, তার মানে কি এটা উইক। তারপরে এই যে হাইড্রোজেন সালফাইড, তারপরে সায়ানিক অ্যাসিড HCN আর কি, হ্যাঁ? তো এই যে হাইড্রোজেন সায়ানাইড, এগুলা কি? এগুলো হচ্ছে উইক অ্যাসিড। ভাইয়া এইগুলা কেন লাগবে এই চ্যাপ্টারের জন্য? আমি বলছি এজন্য লাগবে। কথা বোঝা গেছে? আপনি কি পিএইচ পড়বেন না? আপনার কি মনে হয় পিএইচ এর এমন প্রশ্ন দিবে যে আপনি মুখে তুইলা খাওয়াই দিবেন না? আপনারে বলবে কি নিচের কে বেশি অম্লীয়? হুদাই কিছু এসিড বা ক্ষারের নাম দিয়ে দিবে। তার মানে আপনাকে তখন বুঝতে হবে কে কার চেয়ে বেশি স্ট্রং। ঢাকা ভার্সিটির প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন না। ঢাকা ভার্সিটির প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন। তার মানে আপনাকে বুঝে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ইভেন এই যে যারা হচ্ছে গিয়ে ভাবেন যে আমি আপনাদের খারাপ চাই, আমি আপনাদেরকে বেশি পড়াই। গত বছর পিএইচ এর প্রশ্ন আসছে মেডিকেলের প্রশ্নে। গত বছর মেডিকেলে পিএইচ আসছে। দেখি তো এটা সলভ করেন তো।
পারবেন না। কেন পারবেন না? কারণ এগুলা বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসে। আপনাকে ভালো করে পড়ে যাইতে হবে। ক্লিয়ার? তার মানে এইগুলা হচ্ছে গিয়ে কি আমার উইক অ্যাসিড, এগুলো আমার উইক বেস, এগুলো হচ্ছে আমার উইক সল্ট। উইক সল্টরা কি হয়? উইক সল্টরা বিয়োজিত হয়। উইক সল্টরা কি হয়? বিয়োজিত হয়। এদের জন্য আমরা কি ইউজ করি? এই যে এরকম চিহ্ন ইউজ করি। এরা বিয়োজিত হয়। এরা কি হয়? বিয়োজিত হয়। এরা 1% 1% হচ্ছে আয়নিত হয়। মানে কি? মানে ১০০ টা আপনি ১০০ টা NH4OH দিলেন দেখবেন হচ্ছে ১ টা পাইছেন। ১০০ টা CH3COOH দিলেন দেখলেন ১ টা পাইছেন। মানে কি? মানে এরা খুবই কম আয়নিত হয়। এরা 1% এর মতো আয়নিত হয়। ১০০ টার ভিতরে ১ টা। ১০০০ টার ভিতরেও মাঝে, মাঝে ১ টা দেখা যায়। তো এরা হচ্ছে এতটাই হচ্ছে দুর্বল। ওকে? তার মানে কি? এরা হচ্ছে আমার উইক ইলেক্ট্রোলাইট। এগুলো সম্পর্কে আমার আইডিয়া লাগবে। এগুলো ছাড়া আপনি পারবেন না। ওকে? তো যেটা শিখাচ্ছি এটা শিখেন। কাজে দিবে। আমাকে একটু বলেন ২ ডান ফার্স্ট। তাড়াতাড়ি। ওকে? এখন দেখেন এগুলো কি মুখস্থের জিনিস? না। আমি আপনারে এই জিনিসটা ৩ বার পড়াবো। গুণগত রসায়নে ১ বার পড়াইছি। এখন ১ বার পড়াচ্ছি। তড়িৎ রসায়নে গিয়ে আরেকবার পড়াবো। এই জিনিসটা আপনি আমার কাছে যতবার পড়ছেন, এরপরে যদি এমসিকিউ আসে, জিন্দেগিতে আপনার আটকাইতে পারবে না। কথা বুঝা গেছে? সো টেনশনের কোনো কারণ নাই। ওকে? আচ্ছা ফাইন। তারপর এরপরে দেখেন এই যে আমাদের এসিড বেস থিওরি, আরেনিয়াসের থিওরি, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে ব্রনস্টেড লাউরির থিওরি আমি একসাথে পড়াই দিই। আমি আলাদা, আলাদা না করে একসাথে পড়াই দিই তারপরে দেখা যাক কি হয় না হয়। ১ সেকেন্ড। আমি একসাথে পড়াই দিই। তারপরে পরেরটা পরে দেখতেছি। অ্যাসিড বেস থিওরিটা একটু খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হুম? একসাথে পড়াই দিই। লেখেন অ্যাসিড। অ্যারো খেয়াল করেন, হ্যাঁ? অ্যারো খেয়াল করেন, অ্যারো খেয়াল করেন। অ্যাসিডরা H+ দিবে, হ্যাঁ? H+ দিবে। খেয়াল করেন একটা জিনিস বুঝেন, হ্যাঁ? একটা জিনিস বুঝেন। এটা কি দেওয়া বুঝায় না? দেওয়া। মানে এই যে অন্যদিকে দিচ্ছি। তাহলে অ্যাসিড কি করে? H+ দেয়। অ্যাসিড H+ দেয়। ক্লিয়ার? তারপরে চিন্তা করেন। H+ মানে কি? প্রোটন না? প্রোটন। যেমনে শিখাচ্ছি এমনে শিখেন, কাজে দিবে, হ্যাঁ? অ্যাসিড কি করে বলেন তো? প্রোটন দিবে, রাইট? H+ দেওয়া মানে কি? প্রোটন দেওয়া। তার মানে অ্যাসিড কি করতে পারে? প্রোটন দিতে পারে। অ্যাসিড প্রোটন দিতে পারে। অ্যাসিড প্রোটন দিতে পারে। ওকে ফাইন। দেখেন তো এইটা মানে কি দেওয়া না নেওয়া? নেওয়া, নিচ্ছে, নিচ্ছে। দেখেন নিচ্ছে, নিচ্ছে। অ্যাসিড নিচ্ছে। তার মানে অ্যাসিড ইলেকট্রন নিতে পারে। অ্যাসিড ইলেকট্রন নিতে পারে। অ্যাসিড ইলেকট্রন নিতে পারে। ওকে ফাইন। এবার আসেন। দেখেন সব সুন্দর করে দিচ্ছি। দেখেন অ্যাসিড H+ দেয় আর H+ নেয় কেডা? H+ নেয় হচ্ছে বেস। সব একসাথে শিখাই দিই দেখেন। অ্যাসিড H+ দেয় আর H+ নেয় কেডা? H+ নেয় হচ্ছে বেস। হ্যাঁ? H+ নেয় কেডা? H+ নেয় হচ্ছে বেস। ওকে। অ্যাসিড প্রোটন দেয়। তাহলে প্রোটন নিবে কে? প্রোটন নিবে কে? প্রোটন নিবে কে? প্রোটন নিবে বেস। প্রোটন নিবে বেস। ওকে? দেখেন অ্যাসিড ইলেকট্রন নেয় তাহলে ইলেকট্রন দিবে কে? ইলেকট্রন দিবে হচ্ছে আমার বেস। শেষ। এই যে এই জায়গা থেকেই সব পড়া হয়ে গেছে। দেখেন আর্হেনিয়াস কি বলতেছে? আর্হেনিয়াস বলতেছে ভাইয়া যদি জলীয় দ্রবণে জলীয় দ্রবণে, হ্যাঁ? জলীয় দ্রবণে কেউ H+ দেয় তাকে আমরা অ্যাসিড বলি। আবার আবার কেউ একজন বলতেছে জলীয় দ্রবণে আচ্ছা এখানে একটু ঠিক করে দেই। এখানে একটু ঠিক করে দেই। হ্যাঁ, এখানে একটু ঠিক করে দেই। এটা এভাবে না দিয়ে জাস্ট এই জায়গায় একটু পার্থক্য লেখেন, হ্যাঁ? এই জায়গায় একটু পার্থক্য দেন। আর্হেনিয়াস বলতেছে এসিড জলীয় দ্রবণে H+ দেয়, বেস জলীয় দ্রবণে OH- দেয়। বেস কি করে? জলীয় দ্রবণে OH- দেয়। ওকে? ব্রনস্টেড লাউরি বলতেছে এসিড কোন জল-টল লাগবে না। এসিড প্রোটন দেয়। আর কোন জল-টল লাগবে না। বেস প্রোটন গ্রহণ করে। লুইস বলতেছে কোন জল-টল লাগবে না। বেস ইলেকট্রন দান করবে।
আর এসিড ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, তার মানে এই যে এই পোর্শনটুকু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে আমাদের মাঝখানের পোর্শনটুকু এটাকে কি বলা হয়? ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। কি বলা হয়? ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। এই যে লাস্টের পোর্শনটা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লুইসের ইলেকট্রনীয় মতবাদ। লুইসের ইলেকট্রনীয় মতবাদ। ক্লিয়ার? এই যে উপরেরটাকে কি বলা হয় বলেন তো? আরেনিয়াসের আইওনিক মতবাদ। ক্লিয়ার? তার মানে একদম মোদ্দা কথা বলি। পানি থাকা মানে আরেনিয়াস, আইওনিক মতবাদ। যে এসিড জলীয় দ্রবণে H+ দেয়, ক্ষার জলীয় দ্রবণে OH- দেয়। ওকে, কুল। ব্রনস্টেড লাউরি কি বলছে? ভাই কোনো জল-টল বুঝি না। এসিড দিবে H+ আর বেস দিবে, সরি, এসিড প্রোটন দিবে আর বেস প্রোটন গ্রহণ করবে। এসিড প্রোটন দিবে, বেস প্রোটন গ্রহণ করবে। লুইস বলছে কোনো জল-টল বুঝি না। বেস ইলেকট্রন দিবে আর এসিড ইলেকট্রন গ্রহণ করবে। সিম্পল। আমাকে একটু বলেন তো ভাইয়া মতবাদ ডান তাড়াতাড়ি। আপনাদের ৩ টা মতবাদই আছে, হ্যাঁ? আপনাদের ৩ টা মতবাদই আছে। ফার্স্ট তাড়াতাড়ি। ওকে? সবাই একটু রেগুলার ক্লাস করবা। সবাই রেগুলার ক্লাস করবা। ভাই আমি জানি তুমি আমার সাথেই আগাইতে পারবা না। আমি জানি তুমি আমার সাথেই আগাইতে পারবা না। তুমি আমার সাথে আস্তে ধীরে আগাইলে এতদিনে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ হয়ে যায়। তাই না? ওকে? ডান। ভেরি গুড। আচ্ছা। আমার আরএনএস এর আণবিক মতবাদ লাগতেছে না আপাতত। প্রোটনীয় মতবাদটা নিয়ে একটু এক্সট্রা পড়াশোনা আছে। সরি। ওকে, আসেন যেটা বলতেছিলাম। খেয়াল করো। প্রোটনীয় মতবাদটা নিয়ে একটু পড়াশোনা আছে। কি পড়াশোনা? আমরা একটা উদাহরণ দেখি। একটা উদাহরণ লাগবে আসলে। যেমন চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল কইরেন। আমি জানি না আসলে কি হচ্ছে না হচ্ছে। এই HCl এটা কি আমি চিনি না। ওকে? অ্যামোনিয়া কি আমি চিনি না। ওকে? ওরা ওরা একটা বিক্রিয়া করবে। ওরা বিক্রিয়া করে কি তৈরি করলো? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো। ওকে, ফাইন। মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে HCl টা Cl মাইনাসে কনভার্ট হয়ে গেছে। আর অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম আয়নে কনভার্ট হয়ে গেছে। ভাই এটা চিনলেন কেমনে? বুঝলেন কেমনে? হাইড্রোজেনের দিকে তাকানোরই দরকার নাই। এখানে ক্লোরিন আছে। এখানে ক্লোরিন আছে। ক্লিয়ার? এখানে নাইট্রোজেন আছে। এখানে নাইট্রোজেন আছে। শেষ। হাইড্রোজেনের দিকে তাকাবেন। ক্লিয়ার? ওকে। এবার দেখেন এখানে হাইড্রোজেন ছিল। এখানে কি হাইড্রোজেন আছে? না। তার মানে এই HCl টা আসলে কি করছে? এই HCl টা আসলে কি করছে? এই HCl টা আসলে H+ করছে। ওকে, ফাইন। এই জায়গায় হাইড্রোজেন আছিল ৩ টা, এখানে হাইড্রোজেন আছিল ৪ টা। তার মানে এখানে হাইড্রোজেন প্লাস গ্রহণ হইছে। ওকে, ফাইন। তার মানে এখন দেখেন তো ব্রনস্টেড লাউরি আপনাকে কি বলতেছে? এখানে ব্রনস্টেড লাউরি কেন বললাম? পানি আছে কোনো? না, পানি নাই। পানি আছে? তাহলে যেহেতু পানি নাই তার মানে এখানে ব্রনস্টেড লাউরি খাটবে। ওকে, ফাইন। ইলেকট্রনের ব্যাপার আছে এখানে? না। তার মানে এখানে লুইসের দরকার নাই। তার মানে আমরা ব্রনস্টেড লাউরি দিয়ে ব্যাখ্যা দিব। তাহলে HCl H+ ছাইড়া দিছে। তার মানে এই বান্দার নাম হচ্ছে অ্যাসিড। রাইট? HCl H+ ছাইড়া দিছে। ওকে, ফাইন। এবার এই বান্দা অ্যামোনিয়া H+ যোগ হইছে ওর সাথে মানে ও গ্রহণ করছে। দ্যাট মিনস এই বান্দার নাম হচ্ছে বেস। এই বান্দার নাম কি? এই বান্দার নাম হচ্ছে বেস। ক্লিয়ার? এখন সিমিলারলি আমরা যদি উল্টা জিনিসটা চিন্তা করতাম যে ভাইয়া অ্যামোনিয়াম আর ক্লোরাইড এই পোর্শনটা মিলে অ্যামোনিয়া আর HCl তৈরি করছে। তাহলে আসেন আমরা এই জায়গাটা একটু দ্রুত সলভ করি। অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া, Cl- থেকে HCl। আমি কিন্তু এটা স্লোলি বুঝাইছি আপনাকে। এখন এটা একটু ফাস্ট আগাবো। অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া, ক্লোরাইড থেকে HCl। ওকে, ফাইন।
তাহলে এই জায়গায় 4টা আছে, এই জায়গায় 3টা, তার মানে ও H প্লাস ছাইড়া দিছে। ওকে, এই জায়গায় Cl আর এই জায়গায় HCl, তার মানে এখানে H প্লাস গ্রহণ হইছে। ওকে, তার মানে একটু চিন্তা করে দেখেন, এই যে অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়নটা H প্লাস ছাইড়া দিতেছে, দ্যাট মিন্স এই অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে আমার অ্যাসিড। ওকে ফাইন। আর এই যে ক্লোরাইড আয়নটা H প্লাস গ্রহণ করতেছে, এই কথার অর্থ হচ্ছে ক্লোরাইড মাইনাস আমার হচ্ছে বেস, ক্লোরাইড মাইনাস আমার কি বেস। তার মানে আমি যদি এখন জিনিসটাকে একটু একসাথে দেখি, যে ভাই আছে আমার কাছে ছিল অ্যামোনিয়া HCl, আর এখান থেকে আমরা অ্যামোনিয়াম আর ক্লোরাইড পাই, তাহলে একটু চিন্তা করে দেখার বিষয়, আমরা একটু আগে ওকে বেস হিসেবে প্রমাণ করছি, একটু আগে ওরে অ্যাসিড হিসেবে প্রমাণ করছি, মাত্র অ্যামোনিয়াম আয়নকে আমরা অ্যাসিড হিসেবে প্রমাণ করলাম, আর মাত্র ক্লোরাইড আয়নকে আমরা বেস হিসেবে প্রমাণ করলাম। ওকে, আমাকে একটু বলেন তো, এই যে বাবা ডান, BA ডান, বলেন তো বাবা ডান তাড়াতাড়ি। ওকে, উদ্ভাস আলোর বেগ ফেল করে আগাচ্ছে, স্বাভাবিক না? অ্যাডমিশন কোচিং কি করবে, আপনারে খাওয়াই দিবে ধরে ধরে? না, আমরা তো হইলো গিয়া ভাই বলদ টাইপের মানুষ টানুষ, এজন্য হচ্ছে কি এখনো বেসিক দিয়ে প্র্যাকটিস করে আগাচ্ছি। ঠিক আছে, উদ্ভাস তো প্রফেশনাল জায়গা, সো ওইখানে তো ন্যাচারালি আপনাকে টাইম দিবে না, আপনি একাডেমিক পড়ে আসছেন, ওইটা বুঝে ওরা আগাবে। হ্যাঁ, ওকে ডান বাবা, এখন একটু খেয়াল করেন। হ্যাঁ, ভাই আজকে রাসায়নিক পরিবর্তনের এক্সাম ছিল, কোশ্চেনে থার্ড অর্ডার রিঅ্যাকশন বিক্রিয়ার ক্রম বের করতে বলছিল, নোট দেখে গেছিলাম তো অ্যান্সার করতে পারছি। আচ্ছা, ওইটা যেমনে পড়াইছি আপনি করে, এবার যদি হচ্ছে গিয়ে ফোর্থ অর্ডার রিঅ্যাকশন দেয় বা 50 অর্ডার রিঅ্যাকশন দেয়, তাও পসিবল, তাও পারবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন, আমরা সবসময় এভাবে চিন্তা করব, এই যে দেখেন এটা বেস, এটা এই অ্যামোনিয়া থেকে কি হয়েছিল দেখেন তো, অ্যামোনিয়াম আয়ন হয়েছিল না? তাহলে এই বেসকে বেসটা পরবর্তীতে অ্যাসিড হয়, খেয়াল করছেন? এই বেসটা পরবর্তীতে অ্যাসিড হয়। আবার চিন্তা করেন, HCl টা কি অ্যাসিড ছিল না? ও হইছে Cl মাইনাস, এই অ্যাসিডটা পরবর্তীতে বেস হয়ে যায়, খেয়াল করছেন? বেসটা অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডটা বেস হয়ে যায়, বেসটা অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডটা বেস হয়ে যায়। ওকে, তার মানে আমরা এইটাকে বলা হয় আসলে, খেয়াল করেন, এই বেইজের অনুবন্ধী অ্যাসিড, HCl এর অনুবন্ধী বেইজ, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে উৎপাদকে সবসময় অনুবন্ধী নাম দিই আমরা, যে হচ্ছে অ্যামোনিয়ার অনুবন্ধী কে হবে, অ্যামোনিয়াম, HCl এর অনুবন্ধী কি হবে, Cl মাইনাস, যেমন আপনারা পড়াইছি, আমি শঙ্করায়নে পড়াইছি, মনে আছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওর অনুবন্ধী কি হবে বলতো, AlCl4 মাইনাস। মনে করো BF3, ওর অনুবন্ধী কি হবে, BF4 মাইনাস, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এই যে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম পাইলাম, HCl থেকে Cl মাইনাস পেলাম, এগুলো কি অনুবন্ধী পাচ্ছি, কি পাচ্ছি, অনুবন্ধী। আবার যদি কেউ আপনাকে বলে অ্যামোনিয়ামের অনুবন্ধী, অ্যামোনিয়ামের অনুবন্ধী কি হবে, অ্যামোনিয়া হবে। মনে বললো Cl মাইনাসের অনুবন্ধী, Cl মাইনাসের অনুবন্ধী কি হবে, HCl, Cl মাইনাসের অনুবন্ধী কি হবে, HCl, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এখান থেকে প্রশ্ন নরমালি অ্যাডমিশনে ইদানিং কম দিচ্ছে, বা মেডিকেলে দিতে পারে, তাই এই জায়গাগুলো একটু পড়তে হবে। একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে একটা জিনিস শিখাই দিই। যেমন আমি যদি বলি, একটা জিনিস দিয়ে দিই, এই জায়গায় কিছু একটা দিয়ে দিলাম, বললাম ওর অনুবন্ধী বেস কি, খেয়াল করেন, কথা বুঝেন, হ্যাঁ কথা বুঝেন, ওর অনুবন্ধী বেস কি, ওর অনুবন্ধী বেস। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে বক্স, এই বক্সের অনুবন্ধী বেস চাইছি, তার মানে এই জিনিসটা কি বলেন তো, বক্সটা কি, বক্সটা আমার এসিড না? এই, আমি চাইছি ওর অনুবন্ধী বেস, এখন অনুবন্ধী বেস কার হয়, অ্যাসিডের হয়, অ্যাসিডের অনুবন্ধী বেস থাকে, বেইজের অনুবন্ধী অ্যাসিড থাকে, রাইট? অনুবন্ধী মানে কি, মনে করেন এক্স প্লাস ওয়াই, এটার অনুবন্ধী কি হবে, এক্স মাইনাস ওয়াই, বা সাইন থিটা প্লাস কস থিটা, এটা অনুবন্ধী কি হয়, এটা অনুবন্ধী হয় কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, রাইট? মাইনাস কস থিটা, তার মানে অ্যাসিডেরটা বেইজ হবে, বেইজেরটা অ্যাসিড হবে। এখন আমি আপনাকে বলছি এই যৌগটার অনুবন্ধী বেস বলো, দ্যাট মিন্স এই যৌগটা অ্যাসিড, একটু আপনি শিওর, ওকে ফাইন। এখন আমি আপনাকে বললাম এই যৌগটার বা আয়নটার অনুবন্ধী অ্যাসিড বলো, কি বলছি, অনুবন্ধী
অ্যাসিড বলো, অনুবন্ধী অ্যাসিড বলো। তার মানে চিন্তা করেন, এই যৌগটার অনুবন্ধী অ্যাসিড চাইছে, তার মানে এই যৌগটা ইটসেলফ কি, ইটসেলফ ইজ আ বেস। ওকে, আর এটা কি, এটা হচ্ছে আমার অ্যাসিড। এতটুকু বুঝলে এনাফ, মোর দেন এনাফ। তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করা আরাম। তার মানে যখন আমার কাছে বলবে ওর অনুবন্ধী বেস চাইছি, তার মানে ও তখন একটা অ্যাসিড। আর যখন আমি বলবো ওর অনুবন্ধী অ্যাসিড, তার মানে ও একটা বেস। এতটুকু বুঝলেই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, অ্যাসিড কেমনে বেস হয়? ইজি জিনিস, অ্যাসিড যা করে আপনি তাই করবেন। অ্যাসিড কি করে? H প্লাস বিয়োগ হবে। তার মানে এইখান থেকে কি হবে? H প্লাস বিয়োগ হবে। কেন? অ্যাসিড থেকে H প্লাস বিয়োগ হইলে বেস হয়। আবার বেস কি করে? H প্লাস যোগ করে। বেস কি করে? দেখা যায় না? হ্যাঁ। বেস কি করে? H প্লাস যোগ করে। মানে বেজের ভিতরে H প্লাস যোগ হইলে অনুবন্ধী অ্যাসিড হয়। কেমনে বুঝলাম? এই দেখো, দেখো, দেখো। HCl থেকে একটা H প্লাস সইরা গেছে। এইজন্য একটা অনুবন্ধী পাইছি। অ্যামোনিয়া থেকে একটা H প্লাস যুক্ত হইছে। তাই আমরা কি পাইছি? অনুবন্ধী পাইছি। তার মানে সিম্পল কথা, যদি বেস বলে আমরা অনুবন্ধী পাইতে চাইলে কি করব? H প্লাস যোগ করব। অ্যাসিড বলে অনুবন্ধী পাইতে চাইলে কি করব? H প্লাস বিয়োগ করব। শেষ পড়াশোনা। আমরা প্র্যাকটিস করি, আসো। আমাকে আগে বলো তো ভাইয়া, বুঝছো কিনা থিওরিটা বলো তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। একটু শ্বাস নিয়ে নিয়ে পড়াচ্ছি, তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি, তাড়াতাড়ি বলো। ডান, ডান। ওকে, প্রশ্ন সলভ করো মিয়া, প্রশ্ন সলভ করো, কাজে দিবে। দেখো, অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল, খেয়াল করো। অ্যামোনিয়া কি তোমার জানার দরকার নাই, অনুবন্ধী অম্ল জিজ্ঞাসা করছে, তার মানে অ্যামোনিয়া একটা বেস, তুমি বুঝা গেছো। ভাই অপশনের দিকে তাকাবা না, এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে অপশনের দিকে তাকাইতে নাই, তাইলে তুমি কনফিউজ হবা। ঠিক আছে, অপশনের দিকে তাকাবা না, তুমি নিজে নিজে বুঝো। অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল চাইছে, তাহলে অনুবন্ধী অম্ল কার হয়? বেজের হয়। বেজ থেকে অম্ল অনুবন্ধী কেমনে হয়? H প্লাস যদি এখানে যুক্ত হয়, তাহলে অ্যামোনিয়ার সাথে H প্লাস যুক্ত হইলে কি হবে? অ্যামোনিয়াম আয়ন হবে। অ্যান্সার অ্যামোনিয়াম আয়ন। শেষ। অ্যান্সার অ্যামোনিয়াম আয়ন। ক্লিয়ার? এগুলো অপশনের দিকে তাকাবা না, এগুলোতে অপশনের দিকে তাকাবা না। দেখো, HSO4 এর অনুবন্ধী অ্যাসিড, খেয়াল করো, অপশনের দিকে বাদ দাও, অপশন বাদ। HSO4 এর অনুবন্ধী অ্যাসিড, তাহলে অনুবন্ধী অ্যাসিড কার হয়? বেজের হয়। অনুবন্ধী অ্যাসিড কার হয়? বেজের হয়। বেজ থেকে কি হয়? H প্লাস যুক্ত হয়। বেজরে H প্লাস যুক্ত করলে অ্যাসিড হয়। তাহলে HSO4 মাইনাস, ওর ভিতরে H প্লাস যদি যুক্ত করি তাহলে কি হবে? H2SO4 হবে। H2SO4, এই যে H2SO4। এই যে দেখছো, এই যে দেখো, এই যে দেখো, উত্তর পেয়ে গেছে, একজনে সি বলছে, দেখছো? দেখছো পণ্ডিত? দেখছো? সি বলছে। কেন সি বলছে? কারণ ওই যে অপশনের দিকে তাকাইছে। অপশনের দিকে তাকানোই যাবে না। কথা বোঝা গেছে, অপশনের দিকে তাকানোই যাবে না। দেখো, সালফেট হইতো, সালফেট হইতো, কখন হইতো? আমাকে যদি বলতো HSO4 এর অনুবন্ধী অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার জিজ্ঞাসা করতো, খেয়াল করো। তাহলে অনুবন্ধী, ওর অনুবন্ধী ক্ষার, তার মানে ও কি? ও অ্যাসিড না, ও অ্যাসিড। অ্যাসিড কি করে? H প্লাস ছাইড়া দেয়, H প্লাস ছাইড়া দেয়। তাহলে H প্লাস ছাইড়া দিলে ওর অবস্থা কি হবে? সালফেট আয়ন হবে। ক্লিয়ার? সালফেট হইতো কখন? যখন অনুবন্ধী ক্ষার জিজ্ঞাসা করতো, অনুবন্ধী ক্ষার জিজ্ঞাসা করতো। এখানে জিজ্ঞাসা অনুবন্ধী অ্যাসিড। প্রশ্ন পড়তে হবে ভালো করে, আর অপশনের দিকে তাকানো যাবে না। প্রশ্ন ভালো করে পড়বো, অপশন দেখবো না। এই ধরনের প্রশ্ন এইভাবে অ্যান্সার করতে হয়। প্রশ্ন পড়বা, অপশন দেখবা না, নিজে নিজে অ্যান্সার করবা। ঠিক আছে বাবা? এবার আসো, দেখো জিএসটি তে আসছে, দেখো জিএসটি তে আসছে, কি আসছে দেখো, HPO4 2 মাইনাস, HPO4 2 মাইনাস এর অনুবন্ধী ক্ষার কোনটি? HPO4 2 মাইনাস এর অনুবন্ধী ক্ষার কোনটি? তার মানে ও নিজে কি? ও নিজে হচ্ছে অ্যাসিড। ও নিজে কি? ও নিজে হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড কেমনে ক্ষার হয়? H প্লাস ছাইড়া দিয়া। তাহলে এই জায়গা থেকে H টারে বাদ দিয়া দাও না একটা। তাহলে PO4 2 মাইনাস, একটা প্লাস বাদ হয়ে গেছে, তাহলে আরেকটা মাইনাস হবে, PO4 3 মাইনাস। বুঝছি। তাহলে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবো না এখন থেকে, বলো তো? এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবার হচ্ছে উভধর্মী। ভাই উভধর্মী কি জিনিস? উভধর্মী কি রকম আমি তোমাকে বুঝাই। যেমন চিন্তা করো, উভধর্মী মানে কি? ওরা এসিড ধর্ম আছে, ওদের ভিতরে বেসিক ধর্ম আছে। কিরকম চিন্তা করো, সে তোমাকে আমি বললাম HSO4 মাইনাস। এখন এই বান্দা H প্লাস ছাড়তে পারে, খেয়াল করো। এই বান্দা H প্লাস ছাড়তে পারে, তাহলে কি হবে বলো তো? সালফেট আয়ন হবে না? ইয়েস।
আবার এই বান্দা এইচ প্লাস গ্রহণও করতে পারে, এই বান্দা কি করতে পারে, এইচ প্লাস গ্রহণও করতে পারে। তাহলে কি হয় দেখো তো, ওর ভিতরে যদি একটা এইচ এসে পড়ে, H2SO4, ক্লিয়ার। আবার চিন্তা করো, মনে করো ভাই আমার কাছে আছে কার্বনেট আয়ন, কার্বনেট আয়ন, সরি, আমার কাছে আছে বাইকার্বনেট আয়ন, এটাকে বাইকার্বনেট আয়ন বলে, তাই না? দেখো এই বান্দা এইচ প্লাস ছাইড়া দিতে পারে, ও যদি এইচ প্লাস ছাইড়া দেয় কি হবে, আর ও যদি এইচ প্লাস গ্রহণ করে কি হবে, H2CO3 হবে, ক্লিয়ার। তার মানে কিছু কিছু আয়ন আছে বা যৌগ বলতে পারো, যে ওরা H প্লাস গ্রহণও করতে পারে, H প্লাস ত্যাগও করতে পারে। আরেকটা উদাহরণ নেন ভাই, আরেকটা উদাহরণ নেন। সে ভাইয়া আমার কাছে আছে সে HS মাইনাস, তাহলে ওর ভিতরে যদি আমি, ও যদি H প্লাস ছাইড়া দেয়, ও H প্লাস যদি ছাইড়া দেয় তাহলে কি হবে, ও H প্লাস ছাইড়া দিলে সালফাইড হবে, সালফাইড আয়ন হবে। আর ও যদি H প্লাস গ্রহণ করে কি হবে ভাই, H2S হয়ে যাবে, H2S হয়ে যাবে, ক্লিয়ার। তার মানে এরা কি, এরা হচ্ছে উভধর্মী, এরা কি, এরা হচ্ছে উভধর্মী, এরা হচ্ছে আমার উভধর্মী, ক্লিয়ার বাবা। তার মানে, মানে যেইটা আপনাকে জিজ্ঞাসা করবো ওইভাবে বুঝে অ্যান্সার করতে হবে। যেমন আসলে আমরা প্রশ্নটা একটু সলভ করি তাইলে বুঝবো। নিচের কোনটি উভধর্মী যৌগ, নিচের কোনটি উভধর্মী যৌগ, এ তো গ্যাঞ্জাম, উভধর্মী যৌগ। আচ্ছা এটা ইজি প্রশ্ন, এটা আমরা গত ক্লাসে মানে আমরা গত চ্যাপ্টারে পড়ছিলাম, আমরা গত চ্যাপ্টারে পড়ছিলাম পানি একটা উভধর্মী যৌগ। দেখেন আমরা বলছি পানিকে চিনে রাখো, পানিকে চিনে রাখো, বইয়ের ভাষ্য অনুযায়ী পানিকে আমরা কি বলবো বলতো, নিরপেক্ষ অক্সাইড বা প্রশম অক্সাইড, আর উভধর্মী যৌগ, উভধর্মী যৌগ, ওকে। তার মানে পানি হচ্ছে নিরপেক্ষ বা প্রশম অক্সাইড আর উভধর্মী যৌগ। বলতো নিরপেক্ষ আর প্রশম অক্সাইড কয়টা আছে, টোটাল চারটা, কয়টা আছে, চারটা। 15 নম্বর 14 নম্বর গ্রুপে একটা আছে, 15 নম্বর গ্রুপে দুইটা আছে, 15 নম্বর গ্রুপে কয়টা আছে, দুইটা আছে, আর 16 নম্বর গ্রুপে একটা আছে। কিসের ছন্দ ভাই, এই তোমারে কোনো ছন্দ মুখস্থ করাইছে এটির জন্য? মানুষ অক্সাইডেরও ছন্দ বানায়, ঠিক আছে, বাট এগুলো আসলে ছন্দ দিয়ে পড়ো না। আমি কিন্তু তোমাকে গ্রুপ ওয়াইজ পড়াইছি, কেন, তোমার ভালোর জন্য, তাই না? তুমি নিজে নিজে যাতে উপলব্ধি করতে পারো যে আসলে কি হচ্ছে না হচ্ছে। মেডিকেল সেক্টরটা এত কলুষিত হয়ে গেছে যে এত ছন্দ পড়াবে তারা, ছন্দ মনে রাখার জন্য ছন্দ দরকার, কথা বুঝছো? তো এত ছন্দ পড়ো না, একটু বুঝে বুঝে পড়ো, দেখবা অটোমেটিক। আর বেশি পরীক্ষা দিবা, পরীক্ষা যত বেশি দিবা, যত বেশি প্রশ্ন সলভ করবা, অটোমেটিক ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? বেশি ছন্দ মুখস্থ করো না। তাহলে 14, 14তে একটা, 15তে দুইটা, 16তে একটা, ঠিক আছে? তো আমি কি এইটা, এই যে এটারও কিন্তু ছন্দ পাওয়া যায়, এটারও ছন্দ পাওয়া যায়, কোনো পানি নাই, ঠিক আছে, দেখো কোনো পানি নাই মানে ছন্দ তো ভাই বাজারে অ্যাভেলেবেল অনেক, তো দরকার পড়বে না আসলে। তাহলে পানি হচ্ছে একটা উভধর্মী যৌগ আর পানি হচ্ছে একটা নিরপেক্ষ অক্সাইড, ওকে। পানি একটা নিরপেক্ষ অক্সাইড। তারপরে ইলেকট্রনীয় মতবাদ আপাতত আর লাগতেছে না, দরকার নেই। এখন একটু চিন্তা করো আয়নীকরণ ধ্রুবক বা, হ্যাঁ, আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবকে আমরা যাব, আমরা পানির আয়নিক গুণফল একটু পরে পড়তেছি। তাহলে আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক কি বলা হয়, এটা মানে কি, এটা মানে সিম্পল জিনিস, একটু চিন্তা করো, এটা একটু জাস্ট দেখে রাখো, কাজে দিবে। মনোযোগ, আচ্ছা আগে বলো এতটুকু পর্যন্ত মানে আমাদের পার্ট ওয়ান শেষ, আজকের ক্লাসের পার্ট ওয়ান শেষ, পার্ট ওয়ান না মানে আসলে একটা অংশ শেষ, বলো তো এতটুকু বুঝছো কিনা পুরাপুরি, সবাই কথা বলবা, হ্যাঁ, বলো। তাড়াতাড়ি। ওকে ভাই, বুঝে বুঝে আগাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি কেমিস্ট্রি নিয়ে টেনশন করবে না, কিসে যে যা পড়াইতেছে, রেটিনাতে একদিনে 2 চ্যাপ্টার পড়াবে, জৈব রসায়ন 3 দিনে পড়াবে, রেটিনা না, মেডিকেল বলো, উন্মেষ বলো, যে কোনো কোচিং সেন্টারেই বলো, অফলাইনে, হ্যাঁ, পড়াইতেই পারে বাবা, ওদের স্বাধীনতা আছে। এখানে দেখো ওদের মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ওদেরকে আমাদের দরকার, মানে আমরা অ্যাডমিশনের স্টুডেন্ট, আমরা তো ওদের কাছে যাবই, এরা ওরা জানেই। তো এখন মনে করো 15 বছর ধরে যা হইছে এখনো তাই, মানে কি আমাদের দরকার, মানে কি আমাদের উপর জুলুম হতেই পারে। তো ওরা যা করতেছে, একদিন যদি 5 চ্যাপ্টারও পড়ায়, পড়াইতে দেন, কেমিস্ট্রি পড়াইতে দেন, যা মন চায় পড়াক, এদিক দিয়ে ঢুকাইবেন, এদিক দিয়ে বাইর করবেন,
আপনি রেটিনাতে যাবেন, মেডিকোতে যাবেন, উন্মেষে যাবেন, জাস্ট কেমিস্ট্রি পরীক্ষা দিতে, ক্লাস করতে না। ক্লাস আমার এখানে করবেন, শেষ। ওকে, ডান বাবা, ডান। এখন দেখেন, মনে করেন হচ্ছে গিয়ে হাসান এনাম একটা উইক অ্যাসিড। হাসান এনাম একটা উইক অ্যাসিড। ওকে, ধরে নিলাম একটা উইক অ্যাসিড। তো এই বান্দা যখন পানির সাথে বিক্রিয়া করবে, তখন সে কি করবে? অল্প পরিমাণ আয়নিত হবে, মানে বিয়োজিত হবে, বিশ্লেষিত হবে, অল্প পরিমাণ আয়নিত হবে। তাহলে HA, এখন চিন্তা করেন, বুঝেন, আপনি কিন্তু সব পারেন, আমি আপনাদের সব পড়াইছি মৌল পর্যাবৃত্ত ধর্মে। দেখেন তো, HA একটা উইক অ্যাসিড, ও কি করবে? H প্লাস ত্যাগ করবে। H প্লাস ত্যাগ করলে ও কি হবে বলেন তো? A মাইনাস হবে না? আর এই H প্লাসটা পানি গ্রহণ করবে। ভাইয়া পানি গ্রহণ করলো কেন? এই মাইট চিনো, পানি গ্রহণ করলো মানে পানির ভিতরে লোন পেয়ার আছে না? আছে। এই লোন পেয়ার দিয়ে ও দুর্বলদের সাহায্য করতে পারবে না? লিগেন্ড তৈরি করতে পারবে না? পানি লিগেন্ড না? হ্যাঁ ভাইয়া, পানি লিগেন্ড। তার মানে ও হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে না? করবে। ভাইয়া পানি ক্ষার এখানে, কেন পানি ক্ষার? আরে লোন পেয়ার দিচ্ছে না, ইলেকট্রন দিলে ক্ষার হয়, লুইস বলছে। ইলেকট্রন দিলে ক্ষার হয়, লুইস বলছে, আমি কি বলছি? ঠিক। তাহলে পানি অক্সিজেনটা লোন পেয়ার H প্লাস কে সন্নিবেশের মাধ্যমে দিয়ে H3O প্লাস তৈরি করে। H3O প্লাস কে তুমি H প্লাস দিয়ে চালায় দিতে পারো। ওকে, আপাতত একটু থাকুক। এখন চিন্তা করো, বুঝো। তাইলে এই যে আমাদের এটা একটা উইক অ্যাসিডের বিক্রিয়া, ফাইন। এখন তুমি চিন্তা করে দেখো, সেটা হইলো দেখো, যেইখানে এরকম সাম্যাবস্থা আছে, তার মানে সেইখানে কি সাম্য ধ্রুবক থাকবে না? কমন সেন্স। সাম্যাবস্থা থাকলে সাম্য ধ্রুবক থাকে। আমরা কেসি কেপি পড়ছি না, নাকি পড়ি নাই? পড়ছি। তার মানে কি সাম্যাবস্থা থাকলে সাম্য ধ্রুবক থাকবে। তাহলে এখানে একটা সাম্য ধ্রুবক আমি দিয়ে দিলাম কে। যেহেতু এটা একটা অ্যাসিড, তাই এই সাম্য ধ্রুবকটার নাম আমরা দিলাম কে এ। ক্লিয়ার বাবা? সাম্য ধ্রুবকের নাম আমরা কি দিলাম? কে এ দিলাম। কি দিলাম? কে এ। এটা সাম্য ধ্রুবক, আর কিছু না। হ্যাঁ, এক্সট্রা জিনিস না, সাম্য ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবক কি হবে? সাম্য ধ্রুবক হবে উৎপাদের ঘনমাত্রা আর H3O প্লাস, রাইট? নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। পানির জন্য, পানি তো লিকুইড, পানির জন্য আমরা কি ধরি? 1 ধরি। পানির জন্য কি ধরি? 1 ধরি। পানির জন্য কি ধরি? 1 ধরি। পানি বাদ, আমরা আগেই বলছি। ওকে ভাই, এই যে এইটাকে বলা হয়, এই যে আমাদের যে দুর্বল অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া, খেয়াল করো, দুর্বল অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া, এই দুর্বল অ্যাসিডের বিয়োজন বিক্রিয়ার সাম্য ধ্রুবককে আমরা বলি হচ্ছে বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা আয়নীকরণ ধ্রুবক বা কে এ। কে এ, কে এ। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গা থেকে একটা ভালো জিনিস কিন্তু তুমি বুঝতে পারো। দেখো, এ মাইনাস যত বেশি হবে, খেয়াল করো, এ মাইনাস যত বেশি, এই কথার অর্থ কি? ওই অ্যাসিডটা অনেক বেশি বিয়োজিত হয়েছে, রাইট? এ মাইনাস এইচ প্লাস, এদের ভ্যালু বেশি হওয়া মানে কি? ও তত বেশি বিয়োজিত হয়েছে। ক্লিয়ার? তার মানে একটা অ্যাসিড যত বেশি বিয়োজিত হবে, তার কে এ তত বেশি থাকবে। তার কে এ যত বেশি, তার মানে আমি উল্টায় কথাটা বলি, যার কে এ যত বেশি, তার বিয়োজন তত বেশি, সে তত স্ট্রং। আরে ভেরি গুড। তার মানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো ভাইয়া, যার কে এ যত বেশি, সে তত বেশি স্ট্রং। যার কে যত বেশি, সে তত স্ট্রং। ওকে, সে তত স্ট্রং অ্যাসিড। ওকে, আচ্ছা, তার মানে আমি উল্টায় কথাটা বলি তো এনাম ভাই, একটু একটু উল্টায় দেন তো ভাইয়া। দেখে তো, দেখো, এইচ প্লাস, ওরে যদি আমি মাইনাস লগ দিয়া এইচ প্লাস মাইনাস লগের অপারেশন দেই, এটা কি হয়ে যাবে? আমার পিএইচ হয়ে যাবে। তার মানে এটা কে এ, আমি যদি এখানে মাইনাস লগের অপারেশন দেই, তাহলে এটা কি হয়ে যাবে? পিকে এ হয়ে যাবে। পিকে হয়ে যাবে ভাই। কে আর পিকে কিন্তু একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। কেমনে বুঝলাম? আরে একটা মাইনাস আছে, মাইনাসটার জন্য ব্যস্তানুপাতিক, লগের জন্য ব্যস্তানুপাতিক না, মাইনাসের জন্য ব্যস্তানুপাতিক। তার মানে ভাইয়া, কে এ যত বেশি, সে তত স্ট্রং অ্যাসিড হইলে পিকে এ যত কম, সে তত স্ট্রং অ্যাসিড। ক্লিয়ার বাবা? তাহলে কে এ যত বেশি, সে তত স্ট্রং অ্যাসিড। তার মানে পিকে এ যত কম, সে তত স্ট্রং অ্যাসিড। আমি একবারে পড়াই দিচ্ছি, গুছাইয়া পড়াই দিচ্ছি, অন্য কিছু পড়তে হবে না। এই পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে হয় না, অল্প বললে এনাফ। আবার, তার মানে আমি উল্টা কথাটা বলতে পারি, কি বলতে পারি? ভাইয়া, কে বি যত বেশি হবে, কে বি মানে ক্ষারের বিয়োজন ধ্রুবক যত বেশি হবে, সে তত কি হবে? স্ট্রং বেজ হবে। স্ট্রং বেজ হবে। ওকে ভাই,
তার মানে কেবি যত বেশি, এই কথার অর্থ কি ভাইয়া? পিকেবি যত কম, পিকেবি যত কম। ভাই এটা ব্যস্তানুপাতিক হইলো কেন? এই যে মাইনাস আছে একটা লগ কে, মাইনাস লগ কে বা মাইনাস লগ কেবি, মাইনাসটার জন্য ব্যস্তানুপাতিক হয়ে গেছে। তার মানে সুন্দর করে এটা নোট করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, আমাদের জানতে হবে। আমাকে একটু বলো, বক্স ডান ফার্স্ট বলো ফার্স্ট। ওকে ওকে, এই যে যেমন চিন্তা করো, এসিড বা ক্ষারের শক্তি মাত্রা, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলের জন্য যেমন যতটা ইম্পর্টেন্ট, এটা ভার্সিটির জন্য তত বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই জায়গা থেকে মনে করো হচ্ছে মেডিকেলে প্রচুর প্রশ্ন দেয়, প্রচুর প্রশ্ন দেয়। এই জায়গার জন্য আলাদা একটা গুরুত্ব দেয়, মানে মেডিকেলের ভাইয়ারা আলাদা একটা গুরুত্ব দিয়ে পড়ায়। ক্লিয়ার? তো এটা পড়তে এত গুরুত্ব লাগে না, বেসিক লাগে আর কিছু না। দেখো যার কে এ কেবি যত বেশি, সেটা কি আমার তত বেশি স্ট্রং হবে। আচ্ছা, অক্সি অ্যাসিডের তীব্রতা, এটা আমরা অলরেডি গত চ্যাপ্টারে পড়ে ফেলছি, দেখো শেষ আমাদের পড়া, এটা গত চ্যাপ্টারে পড়ছি। অক্সি অ্যাসিডের তীব্রতা কি রকম দেখো, চিন্তা করো, এই যে পড়ছি HClO4 H2SO4, খেয়াল করো, হ্যাঁ। তারপরে HNO3, তারপরে সে H2SO3, 8, সরি 6 2 4। এবার দেখো, দেখো তো মিলে কিনা। এই ক্লোরিনের জারণ মান কত? +7। সালফারের জারণ মান কত? +6। নাইট্রোজেনের জারণ মান কত? +5। আর সালফিউরাস অ্যাসিড এটা কত? +4। তাহলে অক্সি অ্যাসিডদের ক্ষেত্রে কি হয়? যার কেন্দ্রীয় পরমাণুর তীব্রতা যত বেশি থাকে, যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি থাকে, সে তত বেশি তীব্র হয়। ওকে ফাইন, ওকে ওকে ওকে। আর ভাই যদি তীব্রতা সেম হয়, জারণ মান যদি সেম হয়, এই যে সে HNO3 আর H3PO4, H3PO4। এখন চিন্তা করো, এই ফসফরাস কত? 5। এই নাইট্রোজেন কত? 5। এখন কি হবে ভাইয়া? যার সাইজ ছোট, যেই কেন্দ্রীয়টার সাইজ ছোট, যেই কেন্দ্রীয়টার সাইজ ছোট, সে হবে বেশি তীব্র। যেই কেন্দ্রীয়টার সাইজ ছোট, সে হবে তীব্র। তার মানে এই বান্দা হচ্ছে তীব্র। এটা কি এই চ্যাপ্টারের পড়া? না, এটা গত চ্যাপ্টারে পড়ায় আসছি, তাই না? এটা গত চ্যাপ্টারে পড়ায় আসছি, যেই কেন্দ্রীয় পরমাণুর সাইজ যত ছোট, পড়াইছি। ওকে ফাইন। এবার হাইড্রাসিড, এটাও পড়াই ফেলছি। দেখো তো আমরা বলছি HF, HCl, HBr আর HI, HI। এবার দেখো তো, ওকে, HI আমরা বলছি না, হাইড্রোজেন আয়ন, এটা ফাজান দিয়েও সলভ করা যায়, রাইট? HI, আয়ের, আয়ের পার্টটার কি তীব্রতা বেশি থাকে, তাহলে HF দুর্বল, HCl, HBr, HI ওরা হচ্ছে গিয়ে কি আমার, ওরা হচ্ছে আমার স্ট্রং, HI হচ্ছে স্ট্রং। আচ্ছা, অর্গানিক অ্যাসিডের তীব্রতা, অর্গানিক অ্যাসিডের তীব্রতা, এটা আপাতত বোঝার দরকার নেই, এটা একটু পরে বুঝাবো। অলরেডি ঢাকা ভার্সিটি এখান থেকে একবার প্রশ্ন দিছে, ঢাকা ভার্সিটিতে সাস্টে এই জায়গা থেকে একবার প্রশ্ন আসছে, সাস্টেও আসছে, ঢাকা ভার্সিটিতেও আসছে। তার মানে এটা তোমার একটু পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আমাকে একটু বলো তো 1 2 3 ডান, ফার্স্ট 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 ফার্স্ট। একটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার বই লাগতো, একটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার বই লাগতো। 1 সেকেন্ড। এখানে পাচ্ছি না, পরে দেখাবো না। ওকে ডান। এবার আসো, যেমন দেখো বুয়েটে একবার প্রশ্ন আসছিল, বুয়েটের এই প্রশ্ন রাখার অর্থ কি, কারণ এগুলো ডিও রিটেনে এমনি দিতে পারে। H2TeO4, H2SeO4, H2SeO4, দেখো খেয়াল করে দেখো, পর্যায় সারণী মনে রাখার জন্য ছন্দের গুরুত্ব অপরিসীম, আমি বারবার বলছি। এই সেলেনিয়াম ওর জারণ মান +6, এই সালফার ওর জারণ মান +6, এই টেলোরিয়াম ওর জারণ মান +6।
তাহলে কে বেশি স্ট্রং হবে? আমরা জানি ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে। তার মানে আমার ১৬ নম্বর গ্রুপের ছন্দ এইটা ছিল না? ইয়েস, গত ক্লাসে সব পড়ায় আসছি গত চ্যাপ্টারে। তার মানে এদের মধ্যে যার সাইজ ছোট হবে, যার সাইজ ছোট হবে সে কি হবে আমার বেশি স্ট্রং হবে। দ্যাট মিনস H2SO4 স্ট্রং বেশি হবে কার তুলনায়? H2SeO4 এর তুলনায় H2SeO4 বেশি স্ট্রং হবে কার তুলনায়? H2TeO4 এর তুলনায়। ভালো প্রশ্ন, এগুলা ডিউ রিটেনে দিতে পারে হুট করে। কথা বুঝছো? এগুলা ডিউ রিটেনে হুট করে দিতে পারে। ওকে ফাইন। দেখো HNO3 আর H3PO4, HNO3 আর H3PO4 এর মধ্যে কে স্ট্রং? HNO3 স্ট্রং। তারপরে এই যে দেখো কি দিছে এখানে, কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? এই যে আমরা এইটা নিয়ে আলাদা ডিসকাশনই করছি, শুধু এইটা নিয়ে আলাদা ডিসকাশন করছি 17 নাম্বার গ্রুপ পড়ানোর সময়। যে গত চ্যাপ্টার ভালো করে পড়ে আসছে এইগুলো তার কাছে কোনো ব্যাপারই না। আই রিপিট, যে গত চ্যাপ্টার ভালো করে পড়ছে এগুলো তার কাছে কোনো ব্যাপার না। দেখো এটা কি আমার পার ক্লোরিক অ্যাসিড। ওকে, ওকে, এটা হচ্ছে আমার ক্লোরিক অ্যাসিড, এইটা হচ্ছে আমার ক্লোরাস অ্যাসিড, এইটা হচ্ছে আমার পার ক্লোরাস অ্যাসিড, সরি এটা হচ্ছে আমার হাইড্রোজেন ক্লোরাইড, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়েছে, এগুলো গত ক্লাসেই গত চ্যাপ্টারেই পড়ানো হয়েছে। এই যে দেখো, এই দেখো ঢাকা ভার্সিটি 15-16 তে আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি একটু তোমাকে দেখাই দিই আগে। যেমন এই যে একটু আগে দেখো তোমাকে বলছিলাম না, পিকে এর ভ্যালু যত কম হবে তত বেশি স্ট্রং হবে, পিকে এর ভ্যালু যত কম হবে তত বেশি স্ট্রং হবে। এখানে বিভিন্ন অ্যাসিডের ইয়ে আছে, যেমন দেখো ফর্মিক অ্যাসিড মানে আমাদের ইথান মানে মিথানোয়িক অ্যাসিড যেটাকে তোমরা বলো, এই যে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের পিকে এর মান কত? 3.74। আচ্ছা, এই যে ইথানোয়িক অ্যাসিড মানে ভিনেগার, এই ভিনেগারের পিকে এর মান কত? 4.74। মুখস্থ করো না, মুখস্থ করার দরকার নেই। CH3 CH2 COOH এটা মানে কি? এরা হচ্ছে আমার প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডের পিএইচ কত? 4.89। ওকে ফাইন। তোমাকে আমি একটু আগে শিখাইছি Ka বেশি হইলে স্ট্রং বেশি হয়, pKa কম হইলে স্ট্রং বেশি হয়। দেখো তো এই তিনজনের ভিতরে কে বেশি স্ট্রং? কে বেশি স্ট্রং? অবশ্যই আমার মিথানোয়িক অ্যাসিডটা। তার মানে এই একটা জিনিস চিন্তা করে দেখো, মানে আমাদের যে ফর্মিক অ্যাসিড, এই যে ফর্মিক অ্যাসিড বেশি স্ট্রং কার তুলনায়? কার তুলনায় স্ট্রং? ইথানোয়িকের তুলনায়। ইথানোয়িকটা বেশি স্ট্রং কার তুলনায় বলো তো? প্রোপানোয়িকটার তুলনায়। এটা কি তুমি মুখস্থ করলা? না, এই যে ভ্যালু দেখে বুঝলাম, আমি ভ্যালু দেখে বুঝলাম ওর পিকে এর ভ্যালু কম, ওর পিকে এর ভ্যালু কম তার মানে ও বেশি স্ট্রং, ও বেশি স্ট্রং। ওর পিকে এর ভ্যালু কম মানে কি? ও বেশি স্ট্রং। ওর পিকে এর ভ্যালু কম মানে ও বেশি স্ট্রং। ক্লিয়ার? তার মানে তুমি বুঝতে পারতেছো ওর চেয়ে কে থাকবে বিউটানোয়িক, ওর চেয়ে কে কমবে পেন্টানোয়িক, ওর চেয়ে কে কমবে হেক্সানোয়িক। ক্লিয়ার? তার মানে কি এটা কি মুখস্থ করার কিছু না, বেসিক। তার মানে আমি কি ফর্মিক অ্যাসিডটা স্ট্রং, ওদের যে সিরিয়ালটা আছে ফর্মিক, ইথানোয়িক, প্রোপানোয়িক, বিউটানোয়িক, এদের মধ্যে কে স্ট্রং হবে? ফর্মিক স্ট্রং হবে। শেষ। মুখস্থের দরকার নেই আমার, মানে আমি কি আমার বেসিক পার্টটা দিয়ে শেষ করতে পারতেছি। এবার একটু দেখো এইখানে একটা কাহিনী থেকে যায়, কি কাহিনী দেখো তো, একটা জিনিস খেয়াল করো। ক্লোরিন যখন একটা, ক্লোরিন যখন একটা তখন ওর পিকে এর ভ্যালু 2.85। ক্লোরিন যখন দুইটা তখন পিকে এর ভ্যালু 1.26। ক্লোরিন যখন তিনটা তখন পিকে এর ভ্যালু 0.64। তার মানে ক্লোরিন যখন তিনটা, খেয়াল করো, ক্লোরিন যখন তিনটা তখন পিকে এর ভ্যালু সবচেয়ে কমে গেছে, তার মানে ও বেশি স্ট্রং অ্যাসিড। ওকে ফাইন। তার মানে আমি এই জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি, নিচের কোন অ্যাসিডটির পিকে এর মান সবচেয়ে বেশি? কুল, কুল, কুল। আমার অ্যান্সার করা লাগবে কোনো কথা নাই। আগে বুঝার বুঝো। দেখো ক্লোরিন এখানে একটা আছে, ক্লোরিন এখানে দুইটা আছে। আমি আগে ওদের ওভারঅলটা চিন্তা করি। তার মানে দেখো ক্লোরিন যখন একটা থাকে তখন শক্তি মানে অ্যাসিডটার যে শক্তি থাকে, ক্লোরিন যখন দুইটা হয় তার চেয়ে বেশি স্ট্রং হয় এটা, তাই না? ক্লোরিন যখন তিনটা ইসা পড়ে তখন আরো বেশি স্ট্রং হয়। দেখো দেখো এই যে এই জায়গা থেকে তুমি তাই বুঝছো, ক্লোরিন যখন তিনটা তখন ভ্যালুটা কম। এখন তোমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই একটু ডালমে কুচ কালা है, আমি জিনিসটা বুঝতেছি না আসলে কেন, কেন আসলে এই কাহিনীটা হচ্ছে? ক্লোরিন আস্তে আস্তে বাড়তেছে, এটাই আসলে কেমিস্ট্রি টিচারের কাজ। মানে আমি যে তোমার এই যে মানে এই ভ্যালু দিয়ে পড়াইলাম এগুলো থার্ড ক্লাস পড়াশোনা।
আমি এখন তোমার স্ট্রাকচার দিয়ে পড়াবো, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস পড়াশোনা। আসো। মানে একটা টিচার চাইলে থার্ড ক্লাস ভাবে পড়াইতে পারে, ফার্স্ট ক্লাস ভাবে পড়াইতে পারে। এটা তো আসলে তার ব্যাপার। একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে বুঝো। সেটা হচ্ছে তুমি চিন্তা করে দেখো, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড মানে কি? ইথানোয়িক অ্যাসিড মানে এরকম। ইথানোয়িক অ্যাসিড মানে এরকম। আরো যদি দেই, ওকে, ইথানোয়িক অ্যাসিড মানে এরকম। এখন তুমি চিন্তা করো, তুমি ছোটবেলায় অর্গানিকে পড়ছিলা, কি পড়ছিলা? যে অ্যালকাইল গ্রুপরা ইলেকট্রন পুশ করে, অ্যালকাইল গ্রুপরা ইলেকট্রন দেয়। মনে করো আমি অ্যালকাইল, আমি ইলেকট্রন তোমারে দিয়ে দিব, রাইট? তার মানে এই যে মিথাইল, এই যে মিথাইল পোর্শনটা, এই যে মিথাইল পোর্শনটা, হ্যাঁ, এই যে মিথাইল পোর্শনটা কি করবে? মিথাইল পোর্শনটা এই যে এই কার্বনকে ইলেকট্রন দিবে। মিথাইল পোর্শনটা কি করবে? এই কার্বনটাকে ইলেকট্রন দিবে। ওকে, ফাইন। মিথাইল পোর্শনটা এই কার্বনে ইলেকট্রন দিবে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝছি। এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, কি বলবো ভাই বলেন? একবার খালি বইলা দেখেন ভাই, বইলা উল্টায় দিব। এই দেখো, এখানে যদি ক্লোরিন আসে, এখানে যদি ক্লোরিন আসে, এই অর্থটা কি? ক্লোরিন কি কার্বন অর্ধেকে ওরে দিব নাকি ওর থেকে ছিনায় নিব? ক্লোরিন হলো হাসিনা মিয়া। এই ক্লোরিন হলো হাসিনা, ক্লোরিনা, ক্লোরিন কি বলবে? ক্লোরিন সব ওর থেকে নিয়ে নিবে। ওকে, ওকে, তাহলে এই ক্লোরিন ওর থেকে সব নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে ওর থেকে যখন ইলেকট্রন নিবে, এই কার্বন ওরে দিবে, এই অক্সিজেন তখন কি করবে? এই অক্সিজেন তখন ওর থেকে এমন জোরে টান দিবে, ও তাড়াতাড়ি বের হয়ে যাবে। মানে এইদিকে একটা প্রেসার পড়তেছে না, এই মেয়ে, এইদিকে একটা প্রেসার পড়তেছে, এইদিকে একটা প্রেসার পড়তেছে, তার মানে এই অক্সিজেনটা তখন ওর থেকে ইলেকট্রন জোরে টান দিবে। জোরে টান দিলে হাইড্রোজেনটা বাইরে যাইব গা। ওকে, এবার তুমি চিন্তা করো ভাই, এই জায়গায় যদি আরো একটা ক্লোরিন আসে, তার মানে কি টান আরো বাইরে যাবে, এইচ প্লাস তত তাড়াতাড়ি বের হবে। এই জায়গায় যদি আরো একটা ক্লোরিন আসে, এই জায়গায় যদি আরো একটা ক্লোরিন আসে, ও কি করবে? আরো জোরে টান দিবে, তিনটা ক্লোরিন মিলে এইচ প্লাস তত দ্রুত বের হবে। যেইখান থেকে যত দ্রুত এইচ প্লাস বের হয়, সে তত স্ট্রং অ্যাসিড। এটা হচ্ছে পড়াশোনা। তার মানে তুমি চিন্তা করে দেখো, এই জায়গায় তিনটা ক্লোরিন থাকাতে, তিনটা ক্লোরিন থাকাতে ওর স্ট্রং বাইরে গেছে নাকি কমছে? বুঝা গেছে? ওকে, তাহলে এদের তিনজন থেকেও কিন্তু প্রথমে যেটা ছিল মানে ইথানোয়িক অ্যাসিড, ও কিন্তু দুর্বল অ্যাসিড। ও তো দেয়, ও তো টানে না, ও তো দেয়, ও তো ইলেকট্রন দেয়। ও অ্যালকাইল গ্রুপ না, ও অ্যালকাইল গ্রুপ, ও অ্যালকাইল গ্রুপ। তার মানে তুমি কিন্তু চাইলে এই জায়গা থেকে ক্রমটা নিজের মতো করে সাজাইতে পারো, নিজের মতো করে সাজাইতে পারো। দেখো, যে আমরা বললাম কি ভাইয়া, যখন একটা ক্লোরিন তখন একটা কেস, যখন দুইটা ক্লোরিন তখন একটা কেস, আমি আর বাকিটা লিখতেছি না। যখন তিনটা ক্লোরিন, ও তো ভাইয়া বেশি স্ট্রং। এন্ড খেয়াল করো, এই যে ক্লোরিন, এই ক্লোরিন কত? 2.85। ওর পিকে কম, ও স্ট্রং। এর চেয়েও কম স্ট্রং কেডা? এর চেয়েও কম স্ট্রং ইথানোয়িক অ্যাসিড। তার মানে ও যাদের থেকে আসছে, এই তিনটা পোর্শন যাদের থেকে আসছে, ওদের থেকেও কিন্তু এরা বেশি স্ট্রং। এই দেখো, ইথানোয়িক থেকেও এরা বেশি স্ট্রং, ইথানোয়িক থেকেও কি এরা বেশি স্ট্রং। এবার আসি লাস্টে বেনজোয়িক অ্যাসিড। এটা কি? বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড দুর্বল কেন? বেনজোয়িক অ্যাসিড দুর্বল কেন ভাইয়া? তোমার কমন সেন্স কি বলে দেখো তো। বেনজোয়িক অ্যাসিড, এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, হ্যাঁ, এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। তো জিনিসটা হইলো, যখন এই যে এই অক্সিজেনটা এই জায়গা থেকে ইলেকট্রন টান দেয়, এই কার্বনটা কি করে? ভিতর থেকে ইলেকট্রন টান দেয়, মানে মেটা নির্দেশক। বেনজোয়িক অ্যাসিড কি নির্দেশক? মেটা নির্দেশক। অর্থোপ্যারা নাকি মেটা? মেটা নির্দেশক। তার মানে কি, ওরা এখানে ইলেকট্রনটা টান দিয়ে একটা রেজোনেন্স ক্রিয়েট করে, তাই ও আরো দুর্বল। ও কি আরো দুর্বল? দেখো, ও 4.74, আর ও কি 4.19। 4.74, 4.19, তার মানে 4.19টা কি কার চেয়ে, মানে এই যে 4.19 কি কম না? কম। 4.74 কি বেশি না? বেশি। তার মানে বেনজোয়িক অ্যাসিড ওর পিকে কম, কার চেয়ে কম? ইথানোয়িক অ্যাসিডের চেয়েও কম। তার মানে 4.19 মানে ইথানোয়িক অ্যাসিডের চেয়ে কি বেনজোয়িক অ্যাসিডটা বেশি শক্তিশালী। তার মানে এই যে দেখো, আমি পুরো জিনিসটাকে এইভাবে সাজাই ফেলতে পারি, যে এই জায়গায় আমার বেনজোয়িক, এই জায়গায় হচ্ছে আমার ইথানোয়িক। ক্লিয়ার? শেষ, আমার কাজ শেষ। তুমি ওদেরটাই আলাদা করে জানবা, তুমি ওদেরটাই আলাদা করে জানো। তার মানে ইথানোয়িক অ্যাসিড, এরপরে হচ্ছে আমার বেনজোয়িক অ্যাসিড বেশি স্ট্রং, তারপরে আমার একটা ক্লোরিন বেশি স্ট্রং, তারপরে দুইটা ক্লোরিন আসলে বেশি স্ট্রং, তারপরে তিনটা ক্লোরিন আসলে বেশি স্ট্রং। এখন তুমি বলো এখান থেকে উত্তর কোনটা হবে? কই রে, প্রশ্নটা কই ছিল জানি? হ্যাঁ,
প্রশ্নটা ছিল নিচের কোন এসিডের পিকে এর মান সবচেয়ে বেশি। ভাইয়া পিকে এর মান সবচেয়ে বেশি মানে কি? সবচেয়ে বেশি তার মানে কি? তোমার কাছে উইকটা চাইছে। তোমার কাছে উইক এসিড চাইছে। বলো তো অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কি হবে বলো? বলো। বি। এই সুমাইয়া, পিকে এর মান বেশি চাইছে মানে সবচেয়ে উইক চাইছে। সবচেয়ে উইক কেডা? সবচেয়ে উইক হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িকের চেয়ে এই দেখো, ইথানোয়িকের চেয়ে কে বেশি স্ট্রং? ইথানোয়িকের চেয়ে বেনজোয়িক বেশি স্ট্রং। বেনজোয়িক বেশি স্ট্রং। বেনজোয়িকের চেয়ে একটা ক্লোরিন, তারপরে দুইটা ক্লোরিন, তারপরে তিনটা ক্লোরিন। ক্লিয়ার? প্রশ্ন কিন্তু আসবে। তুমি লেখা রাখো ভাই, এটা থেকে জিএসটি এবার প্রশ্ন করবে। তুমি লেখা রাখো যে এটা এনাম ভাই বলছে জিএসটি তে আসবে। এনাম ভাই বলছে এটা জিএসটি তে আসবে। প্রশ্ন তোমারে ছাড় দিবে না ভাই। তুমি কি মনে করছো তুমি সময় পাবা না? তুমি কিন্তু ভালো সময় পাবা। যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ফেব্রুয়ারি মাসে মেডিকেলের পরীক্ষাটা হয়, তাইলে মনে করো সব জায়গায় প্রশ্ন কঠিন হইব। মাথায় রাখবা। যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় মেডিকেলের, তাইলে প্রশ্ন সব জায়গায় কঠিন করবে। কেন? কারণ তুমি একটা হিউজ টাইম পাবা। আর যদি আল্লাহ দেয় যদি ডিসেম্বরে মেডিকেলের পরীক্ষা হয়, তাইলে প্রশ্ন মোটামুটি সহজ হবে। আমার প্রেডিকশন এটাই বলে। মানে আমি হয়তো তোমাদের অন্যান্য ভাইদের মতো এত বেশি জানি না, বাট আমি যতটুকু বুঝি, আমি আমার বুঝ দিয়ে কথাটা বললাম। তোমরা দোয়া করবা যাতে মেডিকেলের পরীক্ষাটা ডিসেম্বরে হয়। নেগেটিভলি নিও না। তুমি টাইম বেশি পাইলে তুমি পড়বা না। টাইম কম পাইলেই তুমি পড়বা। তুমি মিলায় নাও। তুমি যত কম টাইম পাবা তুমি তত তাড়াতাড়ি ভালো পড়বা। যখনই শুনবা তুমি ফেব্রুয়ারিতে মেডিকেল, তখনই দেখবা তুমি হচ্ছে গিয়ে আজকে ৩ টা বই পড়তা। আরে দূর হইছে সমস্যা নেই, পরের দিন পড়বো। তুমি তখন ২ টা বই পড়বা। ভালো করে শুনো, ডিসেম্বরকে পরীক্ষার হিসাব রাইখা পড়ালেখা করো। নাইলে পরে পস্তাবা। তুমি যদি ডিসেম্বরকে ধরে তারপরে পড়ো, তাহলে তোমার ২ বার রিভিশন হবে। কথা বুঝছো? তোমার মিনিমাম ২ বার রিভিশন হবে। নাইলে জীবনও ২ বার রিভিশন হবে না। মেডিকেলের ব্যাপারটা হচ্ছে যত বেশি রিভিশন, যত বেশি এক্সাম, যত বেশি রিভিশন, যত বেশি এক্সাম, যত বেশি রিভিশন, যত বেশি এক্সাম। তো এটা হচ্ছে তোমার জরুরি। ঠিক আছে? শেষ। ওকে? তাহলে এটা হচ্ছে এ হবে। এখানে আরো জিনিসপত্র আছে, এগুলো আমাদের লাগবে না। এগুলো মনে রাখার কোনো দরকার নাই। হ্যাঁ, এগুলো মনে রাখার দরকার নেই। এই যে দেখো, কত সুন্দর একটা প্রশ্ন। দেখো কত সুন্দর একটা প্রশ্ন। ৪ টা ক্ষারকের পিকেবি দেওয়া আছে। পিকেবি দেওয়া আছে। পিকেবি কত দেওয়া আছে? 0.3 0.7 3.74 5.78 6.53। ক্ষারকের শক্তি মাত্রা ক্রম কি? তোমাকে বলো তো কে বেশি স্ট্রং হবে? এখানে পিকেবির মান দেওয়া আছে। দেখো পিকেবির মান দেওয়া আছে। যার পিকেবি যত কম সে তত বেশি স্ট্রং হবে। যার পিকেবি যত কম সে বেশি স্ট্রং হবে। তাহলে পিকেবির ভ্যালু কার কম দেওয়া আছে বলো তো? 0.7। তাহলে ও বেশি স্ট্রং বেজ হবে। ভুল বলছি? না ভুল বলিনি তো। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ১ম ক্ষার, তারপরে ২য় ক্ষার, ৩য় ক্ষার, ৪র্থ ক্ষার। অ্যান্সার সি হবে। ঠিক আছে? সি হবে। এই দেখো, এই দেখো। আরে জিএসটি আচ্ছা। এটা তো জিএসটি গত বছরই আসছে মিয়া। আমি খেয়াল করি নাই। এটা জিএসটি গত বছরই দিয়ে দিছে। ঠিক আছে। আমি যে বললাম জিএসটি ২৪ এ আসবে। জিএসটি এটা গত বছরই দিয়ে দিছে। দেখো। কোন এসিডটির অনুবন্ধী অম্লি অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? দেখো, অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল। প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখবা আর ভাল লাগবে। অনুবন্ধী কারক সবচেয়ে দুর্বল বলছে। মাথায় রাখবা। দেখো জিনিস অনুবন্ধী মানে কি? একটা আরেকটার উল্টা। তার মানে এ এর অনুবন্ধী যদি বি হয়, এ যদি স্ট্রং হয় ভাইয়া খেয়াল করো এটা অনুবন্ধী, হ্যাঁ? এটা অনুবন্ধী সেট। এ যদি স্ট্রং হয়, বি তখন উইক হবে। আবার বি যদি উইক হয়, তাহলে এ কি হবে? স্ট্রং হবে। অনুবন্ধী মানেই তো একটা প্লাস হলে একটা মাইনাস, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে একটা প্লাস। ব্যাপারটা এরকম না? একটা এসিড হলে একটা এসিড হলে একটা বেস, একটা এসিড হলে একটা বেস, একটা বেস হলে একটা এসিড। মানে কি? অনুবন্ধী মানেই কি একজন আরেকজনের উল্টা। অনুবন্ধী মানেই একজন আরেকজনের উল্টা। তার মানে দেখো, কোন এসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল? তার মানে দেখো, কনজুগেট বেস মানে অনুবন্ধী ক্ষার দুর্বল বলছে, উইক বলছে। তার মানে আসলে আমার কাছে জিজ্ঞাসা করছে কনজুগেট মানে কি? এসিডের কনজুগেট হয়। তাহলে এসিড স্ট্রং কোনটা? তাহলে প্রশ্নটা করছে কার কনজুগেট বেস দুর্বল, মানে আসলে প্রশ্নটা করছে কোন এসিডটা স্ট্রং। ইথানোয়িক, একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন, কোনটা বেশি স্ট্রং? এই যে Cl3 COOH স্ট্রং। প্রশ্নটা কি তুমি ধরতে পারছো বলো তো?
প্রশ্নটা কি ধরতে পারছো? প্রশ্নটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা প্রশ্ন করছে। যথেষ্ট সুন্দর একটা প্রশ্ন করছে। বলছে কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল? অনুবন্ধী ক্ষারক দুর্বল মানে কি? আসলে অ্যাসিডটারে স্ট্রং বলতে বলছে। যদি এই প্রশ্নটা হইতো কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে বেশি স্ট্রং, সবচেয়ে সবল বা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সবল, তখন কিন্তু অ্যান্সার হইতো এইটা। খেয়াল করছো? তখন কিন্তু অ্যান্সার হইতো এইটা। ভালো প্রশ্ন। হ্যাঁ? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এইবার আসছে দ্য গ্যাংস্টার। হ্যাঁ, পানির আয়নিক গুণফল। এই যে দেখো লেখা রাখো। এনাম ভাই বলছে ঢাকা ভার্সিটি রিটেনে এইবার ওই জায়গার থেকে প্রশ্ন দিবে। ঢাকা ভার্সিটি রিটেন নাইলে এমসিকিউ এই জায়গার থেকে প্রশ্ন দিবেই। এইটা জন্মাইছেই প্রশ্ন করার জন্য। ও যখন জন্মাইছে না, মানে পানির আয়নিক গুণফল যখন মায়ের পেটে, তখনই ও বলতেছে এই আমি বের হওয়া মাত্রই আমার থেকে প্রশ্ন করবে। আমি বের হওয়া মাত্রই আমার থেকে প্রশ্ন করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। পানির আয়নিক গুণফল মানেই এখান থেকে প্রশ্ন দিবে। মানে ঢাকা ভার্সিটি ওর থেকে চায়া থাকে। এবার তো তরে এই জায়গার থেকে করবো। তারপরে আরেকবার বলে এইবার তো এই জায়গা থেকে করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ? ও যখন মায়ের পেটে তখনই মনে করো ও খালি বলছে আমি কিন্তু বাইরেলি প্রশ্ন করবি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আসো পানির আয়নিক গুণফল। তো পানির আয়নিক গুণফল কি? আমরা জানি এটা। পানির আয়নিক গুণফলের অ্যাকচুয়াল বিক্রিয়াটা আসলে কোনটা? ২ দিয়া নাকি ১ দিয়া? ২ টাই পসিবল। আমরা আপাতত ২ দিয়েই চালাই দিচ্ছি। হ্যাঁ, ২ দিয়ে চালাই দিচ্ছি। 2H2O একটা হচ্ছে H3O+ আরেকটা হচ্ছে OH-। ঠিক আছে? না জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মনে করো তুমি যদি ভাই একটা দিয়ে দাও তাও হবে কিন্তু, হ্যাঁ? একটা দিয়ে দিলেও কিন্তু হবে। দেখো H প্লাস OH মাইনাস, তাই না? তো আমি যদি ২ মোল নিয়া করি তাহলে কি হবে? একটা H3O প্লাস একটা OH মাইনাস। দেখো মিলছে। H ৩ টা আর একটা ৪ টা। আর O ২ টায় দেখো O ২ টা। ক্লিয়ার? মানে কি H প্লাস আর OH মাইনাস। H প্লাস আর OH মাইনাস। ফাইন। দেখো। তাহলে এই যে H প্লাস আর OH মাইনাস এখন কি হচ্ছে বলতো? আমার কি একটা সাম্য ধ্রুবক থাকবে নাকি থাকবে না? সাম্য ধ্রুবক থাকবে কিনা থাকবে? থাকবে। তাহলে সাম্য ধ্রুবক থাকতেছে। এখন স্কয়ার আছে কিন্তু, হ্যাঁ? স্কয়ার আছে দেখে আমরা এটা নিলাম। স্কয়ার আছে দেখে ওরা সম্মানার্থে নিলাম। একটু পরে ভাদও দিয়ে দিব, সমস্যা নেই। স্কয়ার আছে দেখে একটু সম্মানার্থে নিলাম। এই যে ২ আছে তাই আমরা সম্মানার্থে ওরে একটু নিলাম। ওকে। একটু পরে বাদ দিয়ে দিব, সমস্যা নাই। এইটাকে বলা হয় পানির স্ববিয়োজন ধ্রুবক। পানির স্ববিয়োজন ধ্রুবক মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দ্যাট মিন্স কেডি পাঠক মানে কেডি। ঠিক আছে? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ভাইয়া স্ববিয়োজন ধ্রুবক বলা হইলো কেন? এখানে পানি ছাড়া অন্য কেউ নাই। আপাতত এমনি বুঝো। এখানে পানি ছাড়া কি অন্য কেউ আছে? নিজে নিজেই ভাঙতেছে। নিজের মন চাইছে ভাঙছে। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে পানির স্ববিয়োজন ধ্রুবক হচ্ছে এইটা। ফাইন। ওকে। তাহলে এবার কেডি এরকম। ওকে। এবার দেখো H3O প্লাস আর OH মাইনাস এটা মানে আসলে KW দ্যাট মিন্স এই দেখো H3O প্লাস আর OH মাইনাস মানে কি পানির দুইটা আয়নের গুণফল। পানির দুইটা আয়নের গুণফল এটাকে আমরা বলি হচ্ছে পানির আয়নিক গুণফল। পানির দুইটা আয়নের গুণফল এটাকে আমরা বলি পানির আয়নিক গুণফল। এই যে এটা হচ্ছে পানির আয়নিক গুণফল এবং স্ববিয়োজন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে পানির স্ববিয়োজন ধ্রুবক। স্ববিয়োজন ধ্রুবক ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, হ্যাঁ? এইটা হচ্ছে আসলে আমার পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল। তাহলে স্ববিয়োজন ধ্রুবক আর আয়নিক গুণফলের সম্পর্ক কি হবে? কেডি ইনটু পানি স্কয়ার ইকুয়াল কেডব্লিউ। ওকে? এটা একটু সুন্দর করে নোট করো। এটা থেকে প্রশ্ন আসছে অলরেডি ঢাকা ভার্সিটিতে একবার, হ্যাঁ? ঢাকা ভার্সিটিতে অলরেডি একবার প্রশ্ন আসছে এখান থেকে। আচ্ছা। দেখো, দেখো। প্রশ্ন দেখবা টাকা দিবা। ঢাকা ভার্সিটি বিষয় আসছে। পানির ক্ষেত্রে স্ববিয়োজন ধ্রুবক মানে কেডি এবং আয়ন গুণফল মানে হচ্ছে কেডব্লিউ এদের সম্পর্ক কি? এদের রাশিমালা লেখো। দেখো এদের রাশিমালা লেখো। ক্লিয়ার? তার মানে তুমি জাস্ট এই যে এই জায়গায় এইভাবে লিখে দিবা। কেডি ইকুয়াল
পানির স্কয়ার ইকুয়াল কেডব্লিউ। একটুক লিখে দিলেই তোমাকে নাম্বার দিয়ে দিবে, একটুক লিখে ফেললেই তোমাকে নাম্বার লিখবে। প্রমাণ চাই না এখানে, হ্যাঁ প্রমাণ চাই না এখানে, প্রমাণ চাই নাই। সো তুমি একটুক লিখে দিলেই নাম্বার দিবে, আর যদি প্রমাণ করতে বলে প্রমাণ করে দিয়ে আসবা। এটা ঢাকা ভার্সিটিতে আসছে। ওকে, ওকে, ডান। এখন একটু চিন্তা করে দেখো, আমরা একটু পরে যাচ্ছি বাকি জায়গাগুলোতে, আমরা আগে একটু এই জায়গাতে একটু পড়ালেখা করি, এই জায়গাতে একটু পড়ালেখা করি। তার মানে আমরা পানির আয়নিক গুণফল একদম ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই আয়নিক গুণফলের ভ্যালু মানে কেডব্লিউ এর ভ্যালু কত? কেডব্লিউ এর ভ্যালু হচ্ছে 10⁻⁻14। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেডব্লিউ এর ভ্যালু কত? 10⁻⁻14। এটা একদম ফরজ, ফিক্স, হ্যাঁ ফিক্স। ওকে, তাহলে আসো কেডব্লিউ মানে কি ভাই? কেডব্লিউ মানে হচ্ছে এইচ প্লাস আর ও এইচ মাইনাস, এটা লেখা যায়। তার মানে আমি এই জায়গা থেকে সূত্র বানাইতে পারি, দেখো এই জায়গা থেকে সূত্র বানাইতে পারি। এই যে এই লাইনটা থেকে আমি সূত্র বানাইতে পারি, দেখো আমি এই লাইন থেকে লিখতে পারি না, এইচ প্লাস সমান সমান 10⁻⁻14 ডিভাইড বাই 10⁻²। সরি, 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 এইচ প্লাস সমান সমান 10⁻⁻14 ডিভাইডেড বাই 10⁻²। বলতে পারি মানে একদম সিমিলারলি আমি কি বলতে পারি? ওএইচ মাইনাস ইকুয়াল কি হবে? 10⁻14 ডিভাইডেড বাই 10⁻²। লিখতেছি কেন আমি বারবার? সিরিয়াসলি দেখো, এটা কি ওএইচ মাইনাস, এটা কি হবে? এইচ প্লাস। ওকে, তার মানে কি আমি এখান থেকে সূত্র বানাইতে পারি। ওকে ভাই, রাখলাম এগুলো সূত্র হিসেবে রাখলাম, পরে কাজে লাগবে। তাহলে এখন দেখো আমি কি করতে পারি, আমি জাস্ট সিম্পলি লগ ইউজ করতে পারি। লগ হইলে কি হয়? গুণ থাকলে কি হয় ভাই? যোগ হয়। লগ হইলে গুণ থাকলে যোগ হয়। আমি আরো একবারে মাইনাস লগ করে দিই, হ্যাঁ মাইনাস লগ করে দিই। তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস মাইনাস লগ অফ ও এইচ মাইনাস, আমি একবার মাইনাস লগ করে দিচ্ছি, হ্যাঁ। আর এই যে -14টা সামনে এসে পড়তো, লগ করলে কি হয়? পাওয়ারটা সামনে এসে পড়ে। লগ করলে পাওয়ার সামনে আসবে, মানে -14 সামনে আসবে। আর যদি মাইনাস লগ করি, মাইনাসে মাইনাসে +14 এসে পড়বে। ওকে, তার মানে আমি যদি এখান থেকে সুন্দর করে লিখি পিএইচ আর প্লাস পিওএইচ ইকুয়াল যদি 14 এটা লেখা যায়, তাহলে সুন্দর মতো ডিউ রিটেনে যদি আসে যে ভাইয়া দেখাও যে পিএইচ আর পিওএইচ ওদের যোগফল 14, তুমি কি অ্যান্সার করে আসতে পারবা না? উত্তর হচ্ছে ভাইয়া পারতে হবে। ঠিক আছে, তার মানে পিএইচ আর পিওএইচ এর যোগফল 14, এটার প্রমাণ আসতে পারে, এটার প্রমাণ আসতে পারে। প্রমাণটা সুন্দর করে নোট করে রাখো। ক্লিয়ার বাবা? তাহলে এটা ডিউ রিটেনে আসতে পারে। কেডব্লিউ এর ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10⁻⁻14। এই জায়গা থেকে আমরা কি পাইতে পারি? পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। আমাকে আগে একটু বলো ভাইয়া সূত্র ডান, তারপর আমরা পরের পেজে যাব, আরো কথাবার্তা আছে এখানে। ওকে, আরো কথাবার্তা আছে এখানে। ওকে, ডান বাবা, ডান। এই জায়গা থেকে প্রশ্ন আসবে, ডিউ রিটেনে প্রশ্ন আসবে। যেমন চিন্তা করো, দেখো ভাইয়া তোমার আমি প্রশ্ন দিলাম, তোমার আমি প্রশ্ন দিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি তোমার প্রশ্ন বানায় দিতে পারি। সে আমি তোমাকে বললাম কোন একটা জায়গার সে হচ্ছে তোমার কোন একটা জায়গার ওএইচ মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে, তোমাকে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে, সে তোমার 10⁻⁻12। তোমাকে বললাম পিএইচ কত? তাহলে 10⁻⁻12 যদি পিওএইচ হয়, সরি ওএইচ মাইনাস হয়, তাহলে এইচ প্লাস কি হবে বলো তো? 10⁻⁻14 ডিভাইডেড বাই 10⁻⁻12, তাই না? তার মানে কি 10⁻⁻12 উপরে চলে যাবে, তারপর -2।
-12 উপরে চলে গেলে +12, -14 +12 কত? -2, তাহলে 10 টু দি পাওয়ার -2, তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে 2। এই ধরনের ছোট ছোট প্রশ্ন আমি তোমাকে দিতেই পারি। ওকে, পিএইচ কত হবে? 2 হবে। তার মানে এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবা যে এইচ প্লাস কে জানে আসছে, কলিং বেল দিতেছে তো। কলিং বেল শুনেন না? ওকে, আচ্ছা, এটা লাগবে। এটা একবার ডিউতে আসছিল খুব সম্ভবত, আমার খেয়াল নাই এটা ডিউতে আসছিল কিনা। বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? ঠিক আছে, বিশুদ্ধ পানির ঘনমাত্রা। এখন জিনিসটা হয় কি, এটা কেমনে বের করে? এটা মুখস্থ রাখবা সবসময়, আমি তোমাকে বের করা দেখাচ্ছি। দেখো, 1 লিটার পানির 1 লিটার পানির হচ্ছে গিয়ে যে তোমার মোল সংখ্যা, বা 1 লিটার পানির আমরা কি বলি? ভর। ভর কত? 1000 গ্রাম। ঠিক আছে? 1 লিটার পানির ভর কত বলো তো? ভর হচ্ছে 1000 গ্রাম। 1 লিটার পানির ভর কত? 1000 গ্রাম। আমরা এইভাবে ধরতে পারি, ঘনত্বকে 1 ধরে নিয়ে। হ্যাঁ? তাহলে 1 লিটার পানির ভর হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমরা যদি 1 লিটার পানির মোল সংখ্যা বের করি, মোল সংখ্যা কি হবে? ভর বাই মোলার ভর। ভর কত? মোলার ভর কত? 18। তাহলে কত আসে এখানে? 55.55। তোমার এত কিছু জানার দরকার নেই। তাহলে 1 লিটার পানির মোল যদি এত হয়, তাহলে ঘনমাত্রা কত হবে? এটা মুখস্থ রাখবা যে 55.55 বা 56। হ্যাঁ, 55.56 বা 55.55 মোলার। এটা একদম ফরজ। হ্যাঁ, পানির ঘনমাত্রা, এটা মুখস্থ রাখবে, এটা মুখস্থ ভ্যালু, এটা মুখস্থ ভ্যালু, এটা মুখস্থ ভ্যালু, এটা মুখস্থ ভ্যালু। তার মানে পানির ঘনমাত্রা কত? বিশুদ্ধ পানির ঘনমাত্রা হচ্ছে 55.56 বা 55.55, যেটাই মনে করো, এটা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা। ক্লিয়ার বাবা? তাহলে বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? 55.55 মোলার। এই দেখো, ডিউ রিটেনে আসছে, ডিউ 20-21 আসছে। কি আসছে? নিচের কোনটি সত্য নয়? কোনটি সত্য নয়? কোনটি সত্য নয়? যেমন পিকেডব্লিউ কি ভাই? পিকেডব্লিউ কত? পিকেডব্লিউ, তাহলে কেডব্লিউ যদি -log 14 হয়, তাহলে পিকেডব্লিউ হচ্ছে 14ই হবে। 10 টু দি পাওয়ার -14 হলে পিকেডব্লিউ 14 হবে। এখানে অ্যাকচুয়ালি কারেক্ট না কোনটা? অ্যাকচুয়ালি কারেক্ট না হচ্ছে এই যে একক অলাটা, একক অলাটা, একক অলাটা কারেক্ট না। হুম, একক অলাটা। ক্লাস নিচ্ছে। আচ্ছা, আসতেছি একটু পরে। এই একক কলাটা কারেক্ট না। হ্যাঁ, একক কলাটা কারেক্ট না। কেন একক কলাটা কারেক্ট না? কেন একক কলাটা কারেক্ট না? একটু বইটা দেখো। বইয়ে কি একক নিয়ে কোনো কথা বলছে? বলে নাই হয়তো, বাট একক নিয়ে কথা বলা উচিত। এই দেখো, কেডব্লিউ হচ্ছে একক বিহীন, মানে ধ্রুবক জিনিস ভাই, এক থাকবে কেন? তাহলে কেডব্লিউ হচ্ছে একক বিহীন দেওয়া আছে, একক বিহীন দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে একক কলাটা গ্যাঞ্জাম। হ্যাঁ, এই যে একক কলাটা হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম না। ক্লিয়ার? ফাইন। OH এবং H+ এর ঘনমাত্রার অনুপাত কত? দেখো দেখো দেখো, বিশুদ্ধ পানিতে, এই কথাটা জরুরি। কেন বিশুদ্ধ পানি বলছে? দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। বিশুদ্ধ পানি বলছে, তার মানে থিওরিটা এখানে শিখে রাখো। বিশুদ্ধ পানি বললে, বিশুদ্ধ পানি মানে কি আসলে H+ আর OH- এর ঘনমাত্রা এখানে সমান থাকে। আর যদি মনে করো এসিডিক পানি বলে, এসিডিক পানি তো বলে না আর কি, যদি এসিডিক পানি বলে, তার মানে কি ওইখানে H+ এর ঘনমাত্রা কি থাকে? বেশি থাকে OH- এর চেয়ে। আর যদি বেসিক একটা সলিউশন হয় বা বেসিক পানি বলে, তার মানে কি H+ এর ঘনমাত্রা কি হবে? কম হবে। তাহলে বিশুদ্ধ পানি বলার অর্থ কি? H+ আর OH- এর ঘনমাত্রা কি? সেম। এখন তুমি চিন্তা করো, H+ আর OH- এর গুণফল কত? 10 টু দি পাওয়ার -14। আর যদি ওরা সমান হয়, ওরা যদি সমান হয়, সে H+ আর H+ আমি গুণ করলাম, সমান হইল। মানে সমান তো আমি বলে নিচ্ছি, কেন? বিশুদ্ধ পানি বলছে। তার মানে আসলে H+ এর ভ্যালু কত আসে? বা OH- এর ভ্যালু আসলে কত আসে দেখো তো? 10 টু দি পাওয়ার -7 আসে না? ইয়েস, 7 আসে। তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে H+ আর OH- এর ভ্যালু কত আসবে? 10 টু দি পাওয়ার -7 আসবে।
আমি কিন্তু ওদের সমান ধরে নিছি। দেখো ওরা সমান ধরে নিছি। মানে H+ আর OH- সমান। বিশুদ্ধ পানিতে কি? বিশুদ্ধ পানিতে H+ আর OH- সমান। তার মানে H+ আর OH- এর ভ্যালু কি আসবে? 10⁻⁷। এখন বলছে ওদের মোলার ঘনমাত্রার অনুপাত। তাহলে H+ এর অনুপাত আর OH- অনুপাত যেহেতু সেম জিনিসের অনুপাত চাইছে তার মানে অ্যানসার কি হবে? অ্যানসার হবে 1। অ্যানসার কি হবে? অ্যানসার হবে 1। কমন সেন্স। তাহলে দুইটাই 10⁻⁷, তাহলে এদের অনুপাত কি হবে? 1 হবে। ওকে? তারপরে কোনটি 298 কেলভিন তাপমাত্রায় পানির আয়নিক গুণফল? 98 কেলভিন মানে কি বলতো? 298 কেলভিন দেখো কোন জায়গায় আসছে? বইয়ের 10-11 তে আসছে, বুটেক্স 15-16 তে আসছে। তাহলে 98 কেলভিন মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত বলতো? 10⁻⁻14 মোলার দিবা না। হাইয়েস্ট গেলে তোমার যদি অনেক, অনেক বেশি মন চায়, অনেক বেশি মন চায় তখন গ্রাম স্কয়ার, লিটার স্কয়ার, এটম স্কয়ার ওইটা দিও। দরকার নাই। 10⁻⁻14 25 ডিগ্রিতে কত? 10⁻⁻14 লেমন জুসের H+ এত হলে OH- কত হবে? এই দেখো এই ধরনের যদি তোমার প্রশ্ন আসে আচ্ছা এটা এটা যদিও এত বেশি মাথাচাড়া দেওয়ার মতো প্রশ্ন না। 2.5 × 10⁻³ আচ্ছা ম্যাথ একবারে করাবো। ম্যাথ আছে সামনে। ম্যাথ সামনে বহুত আছে। ম্যাথ সামনে বহুত আছে। তোমার টেনশন নাই। ওকে। ম্যাথ সামনে বহুত আছে। এখন হচ্ছে আমরা KW ভার্সেস T পড়ব। KW ভার্সেস T পড়ার আগে আমি তোমাকে একটু 10 মিনিটের একটা ব্রেক দিব। আমি কিছু খাই নাই তো সারাদিন। একটু কিছু খেয়ে আসি। ওকে? আমাকে একটু টাইম দাও। হ্যাঁ, আরেকটা জিনিস একটু জেনে রাখো। সেটা হচ্ছে তোমার এই যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হ্যাঁ 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু KW এর ভ্যালু 10⁻12। তার মানে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হবে বলতো? পিএইচ প্লাস পিওএইচ কি হবে বলতো? 12 হবে, শুধু 12 হবে। তার মানে টেম্পারেচারের সাথে কিন্তু এটা ডিপেন্ড করতেছে, ডিপেন্ডেন্ট রাশি। যে কোনো ধ্রুবক জিনিস ডিপেন্ডেন্ট রাশি। এখন তোমাকে আমি যদি বলি যে ভাইয়া আমার একটু ভ্যান হোফের সমীকরণটা বলো তো, ভ্যান হোফের সমীকরণটা বলো তো, তুমি কি বলবো ভাইয়া? লগ কেপি, আমরা কেপি না দিয়ে কেডব্লিউ দিলাম, কেপি না দিয়ে কেডব্লিউ দিলাম, বললাম মাইনাস ডেল এইচ 2.303 আর 1/t প্লাস কনস্ট্যান্ট। এখন তুমি চিন্তা করো পানির বিশ্লেষণ বিক্রিয়া, পানির বিয়োজন বিক্রিয়া একটা তাপহারী বিক্রিয়া, তাহলে তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ পজিটিভ আর এখানে একটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ মিলে কি হবে? পজিটিভ নেগেটিভ মিলে কি হবে? নেগেটিভ হবে না? পজিটিভ নেগেটিভ মিলে কি হবে? নেগেটিভ হবে। ওকে ফাইন। তাহলে তুমি এখান থেকে স্পষ্টভাবে ওদের গ্রাফ বর্ণনা করতে পারবা। গত ক্লাসে শিখাই দিছি। গত ক্লাসে শিখাইছি। দেখো তো। এটা হচ্ছে log KW, এটা হচ্ছে 1/t। এটা হচ্ছে y ইকুয়াল মাইনাস mx। মাইনাস mx হলে গ্রাফ কেমন হয়? এরকম হয়। মাইনাস mx হলে গ্রাফ কেমন হয়? এরকম হয়। এখন তুমি আমাকে বলো এখানে 1/t বেশি, বেশি কিনা? 1/t বেশি হইলে এখানে কি t কম না? t কম। কম কিনা? t কম হইলে এখানে KW এর ভ্যালু কি কম না? log KW এর ভ্যালু কম মানে KW কম। ইয়েস, ওকে। ভাইয়া এখানে কি হয়? এখানে 1/t কম। তার মানে t বেশি। t বেশি হওয়ার অর্থ হচ্ছে KW এর ভ্যালু কম। KW এর ভ্যালু বেশি। এখন বলো তো, তার মানে টেম্পারেচারের সাথে এটা কি ডিপেন্ডেন্ট রাশি না? হ্যাঁ। তাহলে টেম্পারেচারের সাথে এটা ডিপেন্ডেন্ট রাশি না? হ্যাঁ। তাহলে টেম্পারেচার বাড়াইলে, টেম্পারেচার বাড়াইলে KW বাড়বে, টেম্পারেচার কমাইলে KW কমবে। আমাকে বলো বক্স ডান। বলো বক্স ডান। এটা গত ক্লাসের পড়া। গত ক্লাসের পড়া। গত ক্লাসের পড়া। দেখো 25 এ কত ছিল? দেখো তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত ছিল KW এর ভ্যালু? 10⁻⁻14। তাহলে 10⁻⁻14 থেকে 10⁻⁻12 হইছে। টেম্পারেচার বাড়ছে, KW এর মান বাড়ছে না? দেখো তো 10⁻⁻14 10⁻12 বড় ভ্যালু না? বলো তো বুঝছো কিনা? এটা কিন্তু জাস্ট গত ক্লাসের পড়া। এটা জাস্ট গত ক্লাসে তোমাকে পড়াইছি। ওইদিন এটা পড়ায় শেষ করছি ভ্যান হোফের সমীকরণ। ভ্যান হোফের সমীকরণ ওইদিন তোমারে পড়াইলাম না? এই এটা KW কেন লিখলাম? এটা সাম্য ধ্রুবক না? KW মানে কি? একটা বিয়োজন ধ্রুবক, একটা সাম্য ধ্রুবক মানে পানির আয়নিক গুণফল। এটাও তো একটা ধ্রুবকই, রাইট বাবা? এটা একটা ধ্রুবকই। তুমি খেয়াল করো কিন্তু এখানে কিন্তু পানিটা বাদ চলে যাইতো। তাহলে KD আর KW কিন্তু সেম হইতো। পানির মোলার ঘনমাত্রা যদি তুমি কাউন্ট করো। তাহলে KW বসাইলে আমি এই জায়গা থেকে কি এরকম গ্রাফ বানাইতে পারবো না? পারবো। ওকে? এন্ড খেয়াল করো
এখন বুঝো তোমাকে ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা দিছে। এন্ড দেখো এখানে সুন্দর করে এই যে দেখো এখানে সুন্দর করে কিন্তু একটা বক্স দেওয়া আছে। হুম। তোমাকে কিন্তু সব ভ্যালু মনে রাখতে হবে না। তোমাকে সব ভ্যালু মনে রাখতে হবে না। তোমাকে সব ভ্যালু মনে রাখতে হবে না। তোমাকে সব ভ্যালু মনে রাখতে হবে না। দেখো এখানে লেখা আছে। পানির যা পড়াইছি তাই, হ্যাঁ? যা পড়াইছি তাই। এখানে কি লেখা আছে দেখো তো? সেটা হচ্ছে সাম্যধ্রুবকের মতো কেডব্লিউ এর ভ্যালু স্থির। এটা একটা তাপহারী প্রক্রিয়া। এই তোমারে মাত্র এই বিক্রিয়া শিখাইছি না? মাত্র এই বিক্রিয়া শিখাইছি না? 2 পানি H3O+ আর OH-। কেডব্লিউ এর মান বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধিতে এটা বৃদ্ধি পাবে। তাপহারী প্রক্রিয়া মানে কি? তাপ বাড়াইলে কোন দিকে যাবে? তাপ বাড়াইলে সামনের দিকে যাবে। মানে কেডব্লিউ এর মান বাড়বে। কেডব্লিউ এর মান বৃদ্ধি পেলেও H+ ও OH- এর ঘনমাত্রা সর্বদা সমান থাকে। ফলে পানি যেকোনো তাপমাত্রায় প্রশমন হয়। স্বাভাবিক। তাহলে কেডব্লিউ এর ভ্যালু এই দেখো। এই যে 25 টা আমরা জানি না? 25 টা আমরা জানি। তোমারে মাত্র 90 শিখাইলাম। আমি কিন্তু 25 আর 90 তোমারে শিখাইছি। এখানে তুমি হাইয়েস্ট গেলে যে তুমি কি করতে পারো? আরেকটা ভ্যালু তুমি একটু জাইনা রাখতে পারো। সে তুমি 100 ডিগ্রিটা জাইনা রাখো। তুমি 100 ডিগ্রিটা জেনে রাখো 8.7 10 টু দি পাওয়ার মাইনাস 40। সব মুখস্থ করতে হবে না। এগুলো ভুলে যাও। এগুলো ভুলে যাও। এগুলো ভুলে যাও। এগুলোর দরকার নেই। তুমি 25, 100 আর আমি তোমাকে 90 টা বলে দিছি। 90 টা ইঞ্জিনিয়ারিং এ করাই তো এইজন্য মনে আছে। 90 টা ইঞ্জিনিয়ারিং এ করাই এজন্য মনে আছে। তাহলে এটা 25, এটা 100, এটা 25, এটা 100। শেষ। আমাকে একটু বলো তো ভাইয়া কে ডাব্লিউ ডান? আমাকে একটু বলো কে ডাব্লিউ ডান? বলো কে ডাব্লিউ ডান? তাড়াতাড়ি কথা বলো। এটা কিন্তু তোমাকে লিখে দিয়ে আসতে হবে। ও নাইস, আমার ফোনই হয়ে গেছে। নাইস। আমার চার্জার কই? ও ঠিক আছে বাবা। তাহলে আমরা যে কাজটা করব এখন আমরা সুন্দর মতো 10 মিনিট একটা বিরতি দিই। 10 মিনিট একটা বিরতি দিই। 10 মিনিট। তারপরে এসে অন্য কিছু খাই। 10 মিনিট একটা বিরতি। আসতেছি।
এই দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। এক সেকেন্ড আমি একটু চেক করে নিই। এই সাউন্ড কি ঠিক আছে দেখতো। হ্যালো, সাউন্ড ঠিক আছে? 90 10 টু দি পাওয়ার -12, হ্যাঁ 90 10 টু দি পাওয়ার মাইনাস। সাউন্ড কি ঠিক আছে বাবা? অল ওকে? ওকে, ওকে, ওকে। বিসমিল্লাহ। কলম কই রাখলাম? আচ্ছা। ওকে, ডান। ওকে। এসো, আমরা স্টার্ট করি। হুম, বুঝো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, হ্যাঁ? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি? এটা হচ্ছে তোমার যারা দুর্বল, দুর্বলদের জন্য এই সূত্রটা। আমরা সূত্রটা জানি কিন্তু। দেখো আমরা সূত্রটা জানি। আমরা সূত্রটা জানি, সূত্রটা দেখে আমরা তত্ত্বটা বলবো। তত্ত্বটা জরুরি, তত্ত্বটা ডিও রিটেনে আসতে পারে, তত্ত্বটা পড়তে হবে। দেখো আমরা এরকম পড়তাম, মনে আছে? কে এ ইকুয়াল আলফা স্কয়ার সি, আলফা ইকুয়াল রুট ওভার কে এ বাই সি। এরকম পড়তাম না? এরকম পড়তাম, রাইট? আলফা ইকুয়াল রুট ওভার কে এ বাই সি। আলফা সমানুপাতিক 1 বাই রুট ওভার সি। দেখো ভালো করে খেয়াল করো, আলফা সমানুপাতিক 1 বাই রুট ওভার সি। এখন বুঝো সেটা কি। এই জায়গা থেকে বলতে পারি দুর্বল মানে যারা উইক ইলেকট্রোলাইট। দেখছো বারবার কেন ওই প্রথম পার্টটাই আসতেছে, উইক ইলেকট্রোলাইটের পার্টটাই আসতেছে। দুর্বলদের বিয়োজন ধ্রুবক, দুর্বলদের বিয়োজন ধ্রুবক দুর্বলদের বিয়োজন ধ্রুবক ঘনমাত্রার মানে মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দুর্বলদের বিয়োজন ধ্রুবক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। দেখো দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার, ওদের বিয়োজন ধ্রুবক কি বিয়োজন মাত্রা, সরি বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা, সরি বিয়োজন মাত্রা ঘনমাত্রার মানে মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন তুমি চাইলে কিন্তু এটা প্রমাণ করতে পারো। কি প্রমাণ করতে পারো? দেখো তো, এইচ এ ওরে তুমি ভাঙলে কি পাবা? এইচ প্লাস আর হচ্ছে এ মাইনাস, এ মাইনাস, রাইট? তো তুমি যদি এটাকে হচ্ছে কি ওই যে তোমার এই যে আলফা সি দাও, মনোযোগ দিয়ে খেয়াল করো, আলফা সি, এটা কি আলফা 1 মাইনাস সি। তাহলে তখন তুমি এখান থেকে বিয়োজন ধ্রুবক কি পাবা? কে এ পাবা, সে। তখন কি পাবা? আলফা সি, আলফা ইনটু আলফা মাইনাস আলফা সি, নাকি আলফা ইনটু 1 বাই সি, আলফা সি, আলফা সি, আলফা ইনটু 1 বাই 1 মাইনাস সি। তাহলে এখান থেকে কি হচ্ছে? এখান থেকে কি হয়? আলফা স্কয়ার সি 1 মাইনাস সি, এরকম, রাইট? তখন হচ্ছে গিয়ে আলফা আলফা কাটাকাটি চলে যায়, রাইট? তাহলে উপরে কি থাকে? আমি কি ভুল করছি এখানে কোনো কিছু? ভুল করছি লাগে। সি মাইনাস আলফা সি এখানে, হ্যাঁ সি মাইনাস আলফা সি, সি মাইনাস আলফা সি খুব সম্ভবত। তখন হচ্ছে গিয়ে ভ্যালু কইমা যায়, তাই কে ইকুয়াল আলফা স্কয়ার সি লিখি আমরা, কে ইকুয়াল আলফা স্কয়ার সি লিখি। এটা হচ্ছে আসলে থিওরিটা ছিল, তাই না? তো এই বক্সটা আমার লাগবে, এই সূত্রটাও লাগবে, এই বক্সটা আমার লাগবে, প্রমাণ লাগবে না। আমাকে একটু বলো তো ভাইয়া, বক্স ডান ফার্স্ট, বক্স ডান ফার্স্ট, তাড়াতাড়ি বলো বক্স ডান। সি ইন্টু 1 মাইনাস আলফা, সি মাইনাস আলফা সি ছিল, ঠিক আছে, সি মাইনাস আলফা সি, সি ইন্টু 1 মাইনাস আলফা, সি ইন্টু 1 মাইনাস আলফা। তো তো সি কমন নিলে উপর থেকে একটা সি চলে যায়, তাহলে থাকে হচ্ছে আলফা সি
আর হচ্ছে গিয়ে সি যদি কমন নেয় 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা আর কি। আলফা যেহেতু অনেক কম তাই হচ্ছে গিয়ে আলফা স্কয়ার সি লেখা হয়। তাড়াতাড়ি। ওই যে সি নিচে কাটাকাটি চলে গেছে বাবা, কাটাকাটি চলে গেছে, এই কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়, এই জন্যই তো বলি এরকম কেন। এটা একটা খুবই সুন্দর প্রশ্ন। এগুলো বেশি কঠিন, এগুলো পারবা না, এগুলোর দরকার নেই। এটা একটা সুন্দর প্রশ্ন। হুম, দেখো কি দেওয়া আছে এখানে, এবি একটি দুর্বল অ্যাসিড, ঘনমাত্রা হচ্ছে সি, অ্যাসিডটি 50% বিয়োজিত হয়, নিচের কোনটি সঠিক দরকার নেই, তুমি কে এর ভ্যালুটা বের করো, তো এখান থেকে কে এর ভ্যালু বের করো। তুমি এখানে লেখো কে এ ইকুয়াল হোয়াট। তাহলে দেখো এবি একটা দুর্বল অ্যাসিড, মনোযোগ দিয়ে খেয়াল করো, এবি একটা দুর্বল অ্যাসিড, তার মানে ও যদি ভেঙে যায় তাহলে কি হবে, এ প্লাস আর বি মাইনাস। এখন বলছে 50% বিয়োজিত হয়, 50% বিয়োজিত হয়, মনোযোগ দিয়ে খেয়াল করো, তার মানে এখানে কি হয়, এখানে আলফা বাই 2 থেকে যায়, এখানে আলফা বাই 2 থেকে যায়, মানে পুরোটা তো আলফা, আলফা বাই 2 থাকে, থাইকা যায়, মানে 50% বিয়োজিত হয়, মানে অর্ধেক গেছে গা। তাহলে আলফা থেকে আলফা বাই 2 গেলে কি হয়, আলফা বাই 2। এখানে কি হয়, এখানে আলফা বাই 2, এখানে আলফা বাই 2, মানে কি 50%, এটা কিন্তু দেখো এটা হচ্ছে আলফা মাইনাস আলফা বাই 2, ক্লিয়ার। এখানে হচ্ছে আলফা মাইনাস আলফা বাই 2, 2 মাইনাস 1, তার মানে কি তোমার 1 বাই আলফা থাকে, মানে 1 আলফা বাই 2 থাকে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো তো, আলফা বাই 2, আলফা বাই 2, আলফা বাই 2, তাহলে এখন কে কি হবে বলো তো, আলফা বাই 2 ইনটু আলফা বাই 2, নিচে আরেকটা আলফা বাই 2, তার মানে আলটিমেটলি শুধু আলফা বাই 2 থাকে। তাহলে কে এ ইকুয়াল কি হবে, কে এ ইকুয়াল হচ্ছে আলফা বাই 2 থাকে, শেষ। ওকে, আলফা বাই 2 থাকে, দেখো তো হয়েছে কিনা তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। এখন হচ্ছে কি আসলে মূল আলোচনা, হ্যাঁ মূল আলোচনা, মূল আলোচনা। এখন কিন্তু আর কোনো স্লাইড নেই, আসলে স্লাইড নেই না, আসলে একটা বড় স্লাইড আছে, সেটা হচ্ছে পিএইচ প্লাস হিট কেমিস্ট্রি। বড় ফাইল, মানে ফাইলটা পাঠাইলাম আর কি। এখন সবচেয়ে জরুরি জিনিস, সি গুণ হবে না, আচ্ছা খেয়াল করি নাই রে, দেখি তো, 1 মিনিট, দেখ 50% ঘনমাত্রা সি, ঘনমাত্রা সি খেয়াল করি নাই, তাহলে ও 50% বিয়োজিত হয়, তার মানে আলফা থেকে অর্ধেক গেছে গা, অর্ধেক গেছে গা, খেয়াল করিস, আলফা থেকে অর্ধেক গেছে গা, তার মানে কি ও অর্ধেক থাকবে, ও অর্ধেক থাকবে, ও 50% গেছে গা, ও 50% তৈরি হবে, 50% তৈরি হবে, সবার সাথে সি দিয়ে দাও, সি খেয়াল করি নাই। তাহলে সি যদি থাকে, সি যদি থাকেও, এখানে সি স্কোয়ার আর এখানে সি, এখানে সি স্কোয়ার আছে, তার মানে কি আলফা বাই 2 সি, এরকম আর কি, আলফা বাই 2 সি। বলো তো বুঝছো কিনা তাড়াতাড়ি, এই নতুন জিনিস শুরু করব, ভাই নতুন জিনিস শুরু করব। ওকে, আচ্ছা, এখন সবাই চুপচাপ, এখন সবাই চুপচাপ, কেন চুপচাপ, কনসেপচুয়ালি জিনিসপত্র পড়াবো, ম্যাথ পরে করাবো।
এখানে হিউজ ম্যাথ আছে, হিউজ ম্যাথ, খালি ম্যাথ না, হিউজ ম্যাথ। পিএইচ, আমরা পিএইচ পড়বো। তো পিএইচ এর সূত্রগুলাকে একটু একসাথে করে ফেলো, সূত্রগুলাকে আজকে একসাথে করো। আচ্ছা, ম্যাথ পরে করবো, আগে একটু দেখো। প্রথমে আমরা পড়বো পিএইচ এর তুলনা। কি পড়বো? পিএইচ এর তুলনা পড়বো, পিএইচ এর তুলনা। তাহলে পিএইচ এর তুলনা কেমনে? এটা ডিওর খুব ফেভারিট টপিক। দেখো, দুটি অম্লীয় দ্রবণের, সবাই চুপচাপ, দুইটা অম্লীয় দ্রবণের পিএইচ, একটার পিএইচ দেওয়া আছে 3, একটার পিএইচ দেওয়া আছে 6। বলছে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়। আচ্ছা, এখন একটা তুমি জিনিস বুঝো, খেয়াল করো। পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এইচ প্লাস কি হবে? লগ 10⁻⁻ পিএইচ। এটা কিন্তু সবাই আমরা জানি। এই জিনিসটা দিয়ে আসলে সব সলভ করতে হয়। দেখো, পিএইচ মানে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাহলে এইচ প্লাস ইকুয়াল কি হবে? 10⁻⁻ পিএইচ। পিএইচ হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস, তাহলে এইচ প্লাস কি হবে? 10⁻⁻ পিএইচ। ওকে, ফাইন। তাহলে এখন চিন্তা করে দেখো, তোমাকে বলছে দুটি অম্লীয় দ্রবণের পিএইচ, এটা কত? 10⁻³ হবে না এইচ প্লাস এর ভ্যালুটা? ইয়েস। এখানে এইচ প্লাস এর ভ্যালু কত হবে? এখানে এইচ প্লাস এর ভ্যালু হবে 10⁻⁶। তার মানে তুমি যদি অনুপাত বের করো h+1 ডিভাইডেড বাই h+2, আমি শর্টকাটও বলে দিচ্ছি, তখন কি হবে? 10⁻³ আর 10⁻⁶, এখান থেকে 10⁻³ আসবে অ্যান্সার, মানে 1000 গুণ বেশি অম্লীয়, 1000 গুণ বেশি অম্লীয়। এর একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে, শর্টকাট, হ্যাঁ শর্টকাট, 10⁻, পিএইচ মাইনাস pH1 মাইনাস pH2। তাহলে দেখো 10⁻, পিএইচ, পিএইচ কত? pH3, pH1 মানে তুমি বড়টা থেকে ছোটটা করবা, 6 মাইনাস 3, তাহলে কত হয়? 10⁻3। এখানে pH1টাকে তুমি সবসময় বড় নিবা pH2 থেকে, তাহলে এটা কত আসবে? অ্যান্সার 1000 আসবে। বলো তো বুঝছো কিনা? তাড়াতাড়ি ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো তো এটাও হয়েছে কিনা। হয়েছে? এটা কিন্তু শর্টকাট ছিল, এটা শর্টকাট ছিল, শর্টকাট অ্যাপ্লাই করো না, শর্টকাট অ্যাপ্লাই করো না। কেন অ্যাপ্লাই করো না? এই যে এই প্রশ্নটা চুয়েটে আসছিল একবার, প্রশ্নটা খুবই 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 সুন্দর একটা প্রশ্ন। কোন দ্রবণের পিএইচ 2 থেকে 3 হইল, এটা অ্যান্সার দাও। 2 থেকে 3 হইল, দ্রবণে এইচ প্লাস এর ঘনমাত্রা কি হইল? দেখো, দেখো, বুঝে অ্যান্সার করো। খুবই সুন্দর একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। তাড়াতাড়ি। এ এ এ এ আচ্ছা, একটু খেয়াল করে দেখো, হ্যাঁ একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তুমি বুঝো নাই আসলে। দেখো, পিএইচ টু, পিএইচ টু মানে আসলে এইচ প্লাস কি বলতো? এইচ প্লাস হচ্ছে -10⁻²। পিএইচ থ্রি মানে কি? আসলে এইচ প্লাস এর ভ্যালু কত হবে? 10⁻3, তাই না? বলতো এটা। পিএইচ টু মানে কি? এইচ প্লাস এর ভ্যালু 10⁻²। পিএইচ থ্রি মানে কি? এইচ প্লাস এর ভ্যালু 10⁻3। এখন 10⁻² বড়, 10⁻³ ছোট, এরকম না। বুঝো, 10⁻² থেকে 10⁻³ হইছে, মানে কইমা গেল না? কমছে, তাই না? কমছে। তাহলে এইচ প্লাস এর ভ্যালু কমছে, কতটুক কমছে? 10 গুণ। 2 আর 3, তার মানে কি? তুমি যদি এখন এমনি অ্যাপ্লাই করো 10⁻, একটু আগে যেটা দেখাইলাম, pH1 মাইনাস pH2, তাহলে একটু আগেরটা দেখেও তো তুমি বুঝো 3 মাইনাস 2, তার মানে কি? 10, 10 গুণ। তার মানে বাড়ছে না কি কমছে? কমছে, তার মানে 10 গুণ হ্রাস পেল। এটা হচ্ছে অ্যান্সার হবে। 10 গুণ হ্রাস পাইলো, মানে তুমি ঘনমাত্রা পিএইচ বাড়াইছো। পিএইচ বাড়ানো মানে কি? এইচ প্লাস এর ঘনমাত্রা কমছে। তুমি এই যে এইভাবে চিন্তা করো না, পিএইচ মানে কি? মাইনাস লগ অফ এইচ প্লাস।